আসসালামু আলাইকুম মাই ডিয়ার ডক্টরস। আমাদের ইনফেকশাস ডিজিজের ব্যাকটেরিওলজি এন্ড প্যারাসাইটোলজি এই দুইটা পোর্শন বাকি ছিল। তো আজকে আমরা ব্যাকটেরিওলজিটা একটু দেখব। ওকে, লেটস গেট স্টার্টেড। ব্যাকটেরিয়াল ইনফেকশনস এর মধ্যে শুরুই হয়েছে দেখেন স্ট্যাফিলোকক্কাল ইনফেকশনস দিয়ে, ভেরি ইম্পর্টেন্ট। এই ব্যাকটেরিওলজি যতগুলা ব্যাকটেরিওলজি ডেভিডসনে 23rd আলোচনা করা হয়েছে, মোটামুটি যতটুকু মার্ক করে দিব এতটুকুর মধ্যে ইনশাল্লাহ কোশ্চেন কম পাবেন। প্যারাসাইটোলজি আসলে যদি পড়তে চাই লেন্স থেকে অনেক ভাস্ট, ডেভিডসনও দেয়া আছে অনেক কিছু, কিন্তু কোশ্চেন আসলে এফসিপিএস পার্ট 1-এ এক্সাম ওরিয়েন্টেড যতটুকু আসে আমাদের ততটুকুই লাগবে। ওকে, আমরা সবাই জানি স্ট্যাফিলোকক্কাস সাধারণত আমাদের স্কিন না, আমাদের নর্মাল ফ্লোরা হিসেবে আমাদের শরীরের কোন জায়গায় বসবাস করে? অ্যান্টেরিয়র নেয়ার্স এন্ড স্কিন। সেকেন্ড প্রায়োরিটি is skin, first priority anterior nears. So Staphylococcus usually found colonizing the anterior nears and skins. এর মধ্যে কিছু স্ট্যাফিলোকক্কাল অর্গানিজম কোয়াগুলেস প্রডিউস করে, দ্যাট ইজ দেয়ার কোয়াগুলেস পজিটিভ, এবং কিছু আছে কোয়াগুলেস নেগেটিভ। সো স্ট্যাফিলোকক্কাসের মধ্যে অরিয়াসটা হচ্ছে কোয়াগুলেস পজিটিভ, স্ট্যাফিলোকক্কাস অরিয়াস ইজ কোয়াগুলেস পজিটিভ, এন্ড বাকি যা আছে ম্যাক্সিমামলি মোস্ট আদার স্পেসিস আর কোয়াগুলেস নেগেটিভ। ওকে, সো আমাদের একটা ইম্পর্টেন্ট তথ্য জানা হয়ে গেল যে স্টেফ অরিয়াস এর মধ্যে স্ট্যাফিলোকক্কাস এর মধ্যে স্টেফ অরিয়াসটা মেইনলি কোয়াগুলেস পজিটিভ। আমি আপনাদেরকে প্রিন্সিপালস অফ ইনফেকশাস ডিজিজের মধ্যে কারা কোয়াগুলেস পজিটিভ কারা কোয়াগুলেস নেগেটিভ ওটা কিন্তু পড়িয়েছিলাম। ওকে, নাও দেখেন স্টেফ অরিয়াস দ্য মেইন কজ অফ স্ট্যাফিলোকক্কাল ইনফেকশন। আমরা যত ব্লাড কালচার স্ট্যাফিলোকক্কাল ইনফেকশন পাই তার মধ্যে স্টেফ অরিয়াসই মেইন কজ। আর নেগেটিভের মধ্যে Staph intermedius is another coagulase positive staphylococcus, and দেখেন Staph epidermidis is the predominant commensals organisms that is coagulase negative. তাহলে আমরা এখানে দুইটা পজিটিভ পেলাম, Staph aureus and Staph intermedius, এই দুটো হচ্ছে coagulase পজিটিভ। আর নেগেটিভের মধ্যে এমন coagulase negative Staphylococcus epidermidis is the predominant commensal organisms of the skin and can cause severe infections in those with central venous catheters or implanted prosthetic materials. তাহলে সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার ইনফেকশন ইমপ্ল্যান্টেড প্রস্থেটিক ম্যাটেরিয়ালস এর প্রায় কোয়াগুলেস নেগেটিভের মধ্যে যেটা সবচেয়ে কমন স্টেফ এপিডার্মিস এর ইনফেকশন কিন্তু পাওয়া যায়। আচ্ছা, ভ্যাজাইনাতে নরমাল ভ্যাজাইনাল ফ্লোরা হিসেবে একটা স্ট্যাফিলোকক্কাল অর্গানিজম পাওয়া যায় যার নাম হচ্ছে স্ট্যাফিলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। তাহলে দেখেন আমরা কিন্তু স্ট্যাফিলোকক্কাস অরিয়াস পেলাম নরমালি স্কিন এন্ড অ্যান্টেরিয়র নিয়ার্স, and Staphylococcus epidermidis পেলাম স্কিনে, and Staphylococcus saprophyticus পেলাম normal vaginal flora, and causes urinary tract infection in sexually active young women. ঠিক আছে, এইটুক থেকে প্রায় কোশ্চেন একটা আসে। আদার ইমপ্লিকেটেড ইন হিউম্যান ইনফেকশনস ইনক্লুড, আর কি কি আছে? স্টেফিলোকক্কাস, শেলফেরি, হেমোলাইটিকাস, ক্যাপ্রি। ঠিক আছে, so these are the coagulase negative. Coagulase negative staphylococcus are not usually identified to species level. তো আমাদের মোটামুটি আমরা যদি এইটুক একটু সামারাইজ করি, দেখেন এইটুক থেকে একটা কোশ্চেন আসে যে নরমালি স্ট্যাফিলোকক্কাসের মধ্যে কারা কোয়াগুলেস পজিটিভ কারা কোয়াগুলেস নেগেটিভ, নেগেটিভের মধ্যে কারা সবচেয়ে প্রিডমিনেন্ট, পজিটিভের মধ্যে কারা সবচেয়ে প্রিডমিনেন্ট, এবং নরমাল ভ্যাজাইনাল ফ্লোরা নরমাল স্ট্যাফিলোকক্কাস কোন অর্গানিজম প্রিডমিনেন্ট? স্ট্যাফিলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। নাও চলে আমরা যাই এই স্ট্যাফিলোকক্কাস কি কি ডিজিজ করতে পারে। আমরা যদি একটু দেখি নিচে একটা চার্ট আছে, দেখবেন ইনফেকশনস কজড বাই স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। হোয়াট আর দ্য ইনফেকশনস কজড বাই স্ট্যাফ অরিয়াস? তাহলে একেবারে যদি আমরা রেসপিরেটরি সিস্টেম থেকে দেখি তাহলে নিউমোনিয়া হতে পারে, অ্যাবসেস হতে পারে, এমপাইমা হতে পারে। কার্ডিয়াকের মধ্যে এন্ডোকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, সাবঅ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস একটা কজ হচ্ছে স্টেফ। ব্লাড স্ট্রিম ইনফেকশনস, মেটাস্টেটিক অ্যাবসেস, স্কিনের উন্ড ইনফেকশনস, বয়েল, স্টাই, কার্বাঙ্কল। আমরা যত সুপারফিশিয়াল স্কিন ইনফেকশন পাই ম্যাক্সিমাম স্ট্যাফই ধারণা করা হয়। মাল্টি সিস্টেমের মধ্যে টক্সিক শক সিনড্রোম, তাহলে স্ট্যাফিলোকক্কাল টক্সিক শক সিনড্রোম করতে পারে। ইন্টেস্টাইনের মধ্যে এন্টেরোকোলাইটিস, বোন এন্ড জয়েন্টের মধ্যে অস্টিওমাইলাইটিস, সেপটিক আর্থ্রাইটিস। আমরা রিউমাটোলজি চ্যাপ্টারে পড়েছিলাম যে সেপটিক আর্থ্রাইটিসের মোস্ট প্রিডমিনেন্ট কজ হচ্ছে স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। সিএনএস এর মধ্যে মেনিনজাইটিস, ব্রেইন অ্যাবসেস, এই দুটো করতে পারে। সো দিস আর দ্য ডিজিজ caused by Staphylococcus. Now একটু আমরা দেখব ক্যানুলা রিলেটেড ইনফেকশনের সাথে স্ট্যাফিলোকক্কাসের সম্পর্ক। আমরা একটু দেখি ক্যানুলা রিলেটেড ইনফেকশন। আমরা যদি দেখি, দেখেন স্ট্যাফিলোকক্কাল ইনফেকশন অ্যাসোসিয়েটেড উইথ
ক্যানুলা সেপসিস। তাহলে ক্যানুলা থেকে আমরা সাধারণত বলি যে 3 দিন পর পর ক্যানুলা চেঞ্জ করতে হবে। যদি 3 দিন পর পর ক্যানুলা চেঞ্জ না করা হয় তাহলে স্টেফ অরিয়াস ইনফেকশন হয়ে ব্লাডে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে আমরা এখানে দেখেন মেইন স্টেপ স্কিন ইনফেকশন, স্টেফিলোকোকাস অরিয়াস, ক্যানুলা রিলেটেড ইনফেকশন, ডিজিজ দেখেন ক্যানুলা রিলেটেড ইনফেকশনস, আর এটা উন্ড ইনফেকশনস। And thrombophlebitis is an important and common reason for morbidity following hospital admission. এবং দেখা যায় যে এরকম thrombophlebitis হয়ে mortality morbidity rate কিন্তু বেড়ে যায়। সো আমাদের ক্যানুলা রিলেটেড ইনফেকশন থেকে এইটুকু একটু জানতে হবে, আর তেমন আর কিছু লাগবে না। আমরা যদি নেক্সট পেজে চলে যাই, এমআরএস এ, যেখান থেকে প্রায় পার্ট 1 একটা কোশ্চেন হয়, এমআরএস থেকে পার্ট 1 এ কয়েকবার কোশ্চেনও হয়েছে, মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফ অরিয়াস। আমরা এমআরএস এর সম্পর্কে প্রিন্সিপলস অফ ইনফেকশাস ডিজিজে এমআরএস এ কে কি দিয়ে ট্রিট করা হয় সেটা শিখেছিলাম। এইখানে দুই একটা লাইন আমাদের জানবো এমআরএস টা কেন হয় মেইনলি। তাহলে মেথিসিলিন রেজিস্ট্যান্ট কেন হয়? ডিউ টু পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন মিউটেশনস ইন স্টেফ অরিয়াস। তাহলে মেথিসিলিন রেজিস্ট্যান্স হয় এই ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স গ্রোর এই একটা অন্যতম মেকানিজম, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন মিউটেশন। ঠিক আছে, তাহলে স্টেফ অরিয়াস এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটাকে যদি যখনই মিউটেশন করে ফেলে তখনই কিন্তু মেথিসিলিন আর এই স্টেফ অরিয়াসকে কিল করতে পারে না। ওকে, নাও দেখেন মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফ অরিয়াস এমআরএস ইজ নাও মেজর ওয়ার্ল্ডওয়াইড হেলথকেয়ার অ্যাকোয়ার্ড প্যাথোজেন অ্যাকাউন্টিং ফর 40% স্টেফিলোকক্কাল ব্যাকটেরিয়া ইন ডেভেলপড কান্ট্রিজ। তাহলে ডেভেলপড কান্ট্রি স্টেফিলোকক্কাস দিয়ে যে ব্যাকটেরিয়া তার 40%ই কাউন্ট করা হয় মেথিসিলিন রেজিস্ট্যান্স। এছাড়াও আরেকটা টক্সিন দেখেন, these organisms have also acquired other toxins such as penton valentine leukocidin PVL বলা হয়, PV leukocidin, and cause rapidly fatal infection in young people. তাহলে ইয়াং পিপলে এই এমআরএস এ আপনার ফ্যাটাল ইনফেকশন করার মেইন প্যাথোফিজিওলজি বা মেইন প্যাথোজেনেসিস প্লে করে একটা টক্সিন নাম হচ্ছে পেন্টন ভ্যালেন্টিন লিউকোসিডিন, দ্যাট ইজ পিভি লিউকোসিডিন। আমরা মাইক্রোবায়োলজিতে অনেক আগে পড়ে আসছি, এজন্য এগুলো একটু রিক্যাপিচুলেশন করতে হবে। সো ক্লিনিশিয়ানস মাস্ট বি অ্যাওয়্যার অফ দ্য পটেনশিয়াল ডেঞ্জার অফ দিস ইনফেকশন। এজন্য ক্লিনিশিয়ানদের মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফ অরিয়াস সম্পর্কে সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে। চিকিৎসা কি দিয়ে করব? ট্রিটমেন্ট শুড অলওয়েজ বি বেসড অন দ্য রিজাল্টস অফ অ্যান্টিমাইক্রোবিয়াল সাসসেপ্টিবিলিটি টেস্টিং। সবসময় আমরা অ্যান্টিবায়োগ্রাম এই টেস্টটা করে নিব। মাইল্ডার এমআরএস ইনফেকশন যদি সাসপেক্ট করা হয় তাহলে এটা ক্লিন্ডামাইসিন, এটা কিন্তু এইটুকুই, মানে এমআরএস এ কি দিয়ে চিকিৎসা করা হয় এইটুকুই বেসিক্যালি পার্ট 1 এ বেশি আসে। হ্যাঁ, পার্ট 1 এ বলেন এমআরসিপি তে বলেন দুই জায়গায় আসে। তাহলে মাইল্ডার এমআরএস ইনফেকশনস মে বি ট্রিটেড উইথ ক্লিন্ডামাইসিন, টেট্রাসাইক্লিন এন্ড কোট্রাইমক্সিজোল। তাহলে মাইল্ডার ফর্ম আমরা চিকিৎসা করব তিনটা দিয়ে, ক্লিন্ডামাইসিন, টেট্রাসাইক্লিন এন্ড কোট্রাইমক্সিজোল। এছাড়া glycopeptide, linezolide, daptomycin are reserved for treatment of more severe infection. তাহলে more severe infection এর ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে glycopeptide, linezolide and daptomycin। এই তিনটা হচ্ছে more severe infection এর জন্য রিভার্স করা হয়। Toxin producing MRS infection should be treated with protein binding antibiotic, that is clindamycin, linezolide। এই যে যেটা বললাম PV leukocidin যারা প্রডিউস করে এই সকল এমআরএস কে ইনফেকশন করার জন্য ক্লিন্ডামাইসিন এন্ড লিনেজোলাইড হচ্ছে বেস্ট। এইটুক থেকে একটা কোশ্চেন পাবেন ইনশাআল্লাহ। নাও চলে যাই আমরা স্টেফিলোকক্কাস এন্ড স্ট্রেপ্টোকক্কাস, এই দুইটাই টক্সিক শক সিনড্রোম তৈরি করতে পারে, এবং এই টক্সিক শক সিনড্রোম এই নামটা শুনলেই কিন্তু বোঝা যায় দিস ইজ এ সিরিয়াস এন্ড লাইফ থ্রেটেনিং কন্ডিশন। সাধারণত এই ইনফেকশন গুলা স্টেফিলোকক্কাস দিয়ে যাদের হয়, ইয়াং উইমেনদের হয় যারা হাইলি অ্যাবজর্বেন্ট ইন্ট্রাভ্যাজিনাল ট্যাম্পন ইউজ করে, বাট can occur with any staph aureus infection involving a relevant toxin producing stain। তাহলে টক্সিন প্রডিউসিং স্টেন যে কোনো স্টেপ দিয়ে সাধারণত হতে পারে, এবং এই যেই এজেন্ট দেওয়া হয় এটাকে বলে সুপার অ্যান্টিজেন। তখন যে টক্সিনটা কাজ করে তখন এইটাকে সুপার অ্যান্টিজেন বলা হয়। সো প্রেজেন্টেশন সাধারণত পেশেন্ট এই টক্সিক শক সিনড্রোম আমাদের কাছে প্রায় দেখা যায় হাই ফিভার, জেনারেলাইজ সিস্টেমিক আপসেট এন্ড ইরিথ্রোমাটাস ব্ল্যাঞ্চিং র্যাশ, যেটা স্কারলেট ফিভারের মতো মনে হয়, এবং শকের ফিচার যেহেতু শক সিনড্রোম হাইপোটেনশন নিয়ে আসবে, এবং যদি এটা দ্রুত চিকিৎসা করা না হয় দ্রুত শক থেকে মাল্টি অর্গান ফেইলিউর ডেভেলপ করতে পারে, 100 জনে 10 থেকে 20 জন মারাও যেতে পারে। সো আমাদেরকে এই স্টেফিলোকক্কাল টক্সিক শক সিনড্রোম সম্পর্কে সবসময় অ্যাওয়্যার থাকতে হবে, এবং মেন্স যদি কোনো ইয়াং উইমেন এবং সাথে মেনস্ট্রুয়াল কেস পাওয়া যায়, মেনস্ট্রুয়াল অ্যাক্টিভলি মেনস্ট্রুয়েটিং উইমেন
ট্যাম্পন ইউজ করছে ওই সময় এই প্রবলেমগুলো দেখা দেয়, তখনই কিন্তু আমরা সাসপেক্ট করি স্টেফিলোকোকাল টক্সিক শক সিনড্রোম। ঠিক আছে, সো আমরা তখন সাথে সাথে ব্লাড কালচার করে যদি স্টেপ পাওয়া যায় তখন আর ডায়াগনোসিস কিন্তু আর কোনো ঝামেলা নেই। সো এইরকম যদি কোনো কেস আসে তখন কিন্তু এই ম্যানেজমেন্ট সাথে সাথে ইমিডিয়েট আপনার হচ্ছে ফ্লুইড রিসিসিটেশনস এন্ড অ্যান্টি মাইক্রোবিয়ালস যেটা আমরা দিব ফ্লুক্লোক্সিসিলিন অর ভ্যানকোমাইসিন কিন্তু দ্রুত ট্রাই করা হয়। সো আমরা যদি একটু ওভারভিউ বা রিভিউ করি যে স্টেফিলোকোকাল টক্সিক শক সিনড্রোম, আমি যেগুলো বলেছি এগুলো একটু হালকা দেখি যে দিস ইজ এ সিরিয়াস and life-threatening disease associated with infection by Staph aureus। তাহলে এক নম্বর পয়েন্ট একটা স্টেম আমরা শিখা হয়ে গেল, দিস ইজ সিরিয়াস এন্ড লাইফ-থ্রেটেনিং ডিজিজ যেটা হয় Staph aureus দে which produces specific toxin যেটা হচ্ছে টক্সিক শক সিনড্রোম টক্সিন 1 TSST1 যেটা একটা সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে। ঠিক আছে, it was formerly seen in young women দের বেশি দেখা যায় association with highly absorbent intravaginal tampons but can occur with any Staph aureus infection। তাহলে এটা যদি আপনার স্টেমে কোনো একটা স্টেমে থাকে যে স্টেফিলোকোকাল টক্সিক শক সিনড্রোম can occur with any Staph aureus infections, তখন কিন্তু আপনার ট্রু দিতে হবে যেই অর্গানিজমগুলো রিলেভেন্ট টক্সিন প্রোডিউসিং স্টেমের সাথে প্রোডিউসের সাথে জড়িত। The toxin acts as superantigen, triggering significant T cell activation and massive cytokine release, যার কারণে পেশেন্ট শকে চলে যায়। তাহলে মেইনলি TSST1 টক্সিক শক সিনড্রোম টক্সিন 1 এটাই সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে, যেটা সিগনিফিকেন্ট টি সেল অ্যাক্টিভেশন করে and massive cytokine রিলিজ করে। এটি হচ্ছে মেইন প্যাথোফিজিওলজি। তাহলে TSS toxic shock syndrome has an abrupt onset with high fever, sudden onset with high fever and generally systemic upset. There is myalgia, headache, sore throat and vomiting, and a widespread erythematous blanching rash resembling scarlet fever, hypertension। যা বলেছি মোটামুটি ওইগুলাই। দেখেন এটা যদি আপনার কয়েক ঘন্টার মধ্যে মাল্টি অর্গান ফেলিউর ডেভেলপ করতে পারে and leading to death in 10 to 20%, 10 থেকে 20% এর ক্ষেত্রে মারাও যেতে পারে পেশেন্ট। And recovery is accompanied at 7 থেকে 10 days by desquamation। এটা দরকার নাই। The diagnosis is clinical and may be confirmed in menstrual cases by finding retained tampon with staphylococci on gram stain. The subsequent culture and demonstration of toxin production are confirmatory। The confirmatory is culture and demonstration of toxin production। So these are the necessary informations regarding staphylococcal toxic shock syndrome। Management যদি আমরা দেখি যে ট্রিটমেন্ট immediate aggressive fluid resuscitations with IV anti-staphylococcal antimicrobial that is flucloxacillin or vancomycin। যদি এটা দিয়েও কাজ না হয় সাথে আপনার protein synthase inhibitor অ্যাড করা যেতে পারে that is clindamycin to inhibit toxin productions। IV immunoglobulin occasionally অনেক সময় অনেক জায়গায় অ্যাড করা হয়, সেগুলো হচ্ছে মোস্ট সিভিয়ার কেস। আসলে মাল্টি অর্গান ফেলিউর ডিভাইড সিভিয়ার কেসে অনেক জায়গায় IV immunoglobulin দ্রুত শুরু করে দেওয়া হয়। ওকে, women who recover from tampon-associated TSS should avoid tampon for at least 1 year and be advised that the condition can recur। তাহলে অবশ্যই ওয়ার্ন করে দিতে হবে যে এই কন্ডিশন আপনার আবার রিকার করতে পারে, এইজন্য tampon-associated TSS should be avoid tampons for at least 1 year। So this is staphylococcal toxic shock syndrome এখান থেকে পার্ট 1 এ and residency is স্পেশালি বেশি কোশ্চেন হয়। নাও আমরা চলে যাব streptococcal infections। ওকে, তাহলে দেখেন স্ট্রেপ্টোকক্কাস নরমাল ফ্লোরা হিসেবে কোথায় থাকে? তাহলে এটা ওরোফ্যারিংসে থাকে এন্ড গাটে থাকে। ওরোফ্যারিঞ্জিয়াল এন্ড গাট কমেন্সালস হুইচ অ্যাপিয়ার গ্রাম পজিটিভ কক্কা ইন চেইনস। আমরা যদি গ্রাম স্টেন করি তাহলে গ্রাম পজিটিভ কক্কা হিসেবে পাওয়া যায়। ঠিক আছে, এবং এদেরকে ক্লাসিফাই করা এরা ব্লাড আগারে কি ধরনের হিমোলাইসিস শো করে, এর ব্লাড আগারে কি ধরনের হিমোলাইসিস শো করে এটার উপর ডিপেন্ড করে কিন্তু এদের ক্লাসিফিকেশন করা হয়, যেটা আমি আপনাদেরকে অলরেডি প্রিন্সিপালস অফ ইনফেকশাস ডিজিজে দেখিয়েছি। তারপর আমরা এখানে অল্প দেখব যে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস যেটাকে বলে গ্যাস আর দ্য লিডিং কজ অফ ব্যাকটেরিয়াল ফ্যারিঞ্জাইটিস। তাহলে স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোট যেটা হয় মেইনলি গ্রুপ স্ট্রেপ্টোকক্কাস দিয়ে হয়। আমরা যদি সিঙ্গেল পেস্টে আসে তাহলে আমরা এটাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, গ্রুপ সি এন্ড জি স্ট্রেপ্টোকক্কাই, তাহলে group C and G streptococci causes cellulitis, particularly in elderly, diabetic or immunocompromised patient। তাহলে এরা মেইনলি করে pharyngitis, group C and G mainly immunocompromised patient করে cellulitis, and group B streptococci যেটা বলে GBS colonize the gut and vagina, they cause postpartum and neonatal sepsis। তাহলে গ্রুপ
বি যেটা এটা postpartum and neonatal sepsis এর সাথে associated as well as other deep infections, that is infective endocarditis, septic arthritis, osteomyelitis, especially in the elderly. So তিন ধরনের অর্গানিজম আমরা তিনটা ক্লাসিফিকেশন দেখলাম, যে গ্যাস, জিবিএস এন্ড গ্রুপ সি এন্ড জি, কারা কোনটা করে এটা কিন্তু মাথায় রাখতে হবে। নাও চলে যাই আমরা স্কুল গোয়িং চিলড্রেনদের একটা ইনফেকশন যেটা স্ট্রেপ্টোকক্কাস দিয়ে হয়, যার নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাল স্কারলেট ফিভার। তাহলে দেখেন গ্রুপ এ অথবা অকেশনালি গ্রুপ সি এন্ড জি streptococci causing pharyngitis, tonsillitis, other infections that may lead to scarlet fever. স্কারলেট ফিভার কিভাবে, তাহলে কি একটা টক্সিন দিয়ে হয় এটা আমাকে জানতে হবে। নরমালি তো এরা ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস করে, কিন্তু কখন স্কারলেট ফিভার আসবে, যখন পাইরোজেনিক এক্সোটক্সিন রিলিজ করবে। তাহলে ইফ দ্য ইনফেক্টিং স্টেম প্রোডিউসেস এ স্ট্রেপ্টোকক্কাল পাইরোজেনিক এক্সোটক্সিন, যখনই পাইরোজেনিক এক্সোটক্সিন প্রোডিউস করবে তখনই আপনার এই স্কারলেট ফিভার ডেভেলপ করবে। স্কারলেট ফিভার ইজ দ্য মোস্ট কমন ইন স্কুল এজ চিলড্রেন, স্কুল গোয়িং চিলড্রেনদের সবচেয়ে কমন, কিন্তু এছাড়া ইয়াং অ্যাডাল্ট যারা এই ইয়াং চিলড্রেনদের সংস্পর্শে আসে তাদেরও হতে পারে, ঠিক আছে। ডিফিউজ এরিথ্রোমেটাস র্যাশ অকার্স, যেটা মানে ব্ল্যাঞ্চিং হয়, ব্ল্যাঞ্চ অন প্রেশারস, এন্ড ক্লাসিক্যালি উইথ সার্কাম ওরাল প্যালোর অ্যাসোসিয়েটেড থাকে। And tongue to strawberry tongue. They can the tongue initially coated becomes red and swollen in strawberry tongue. A disease a streptococcal scarlet fever সাধারণত 7 দিন পর্যন্ত লাস্ট করে এবং র্যাশ ডিসঅ্যাপিয়ার ইন 7 থেকে 10 days followed by fine discomfort. আরেকটা যেটা আমরা সব সময় এই সব বাচ্চা যদি স্কুল গোয়িং চিলড্রেন এরকম কোনো পেশেন্ট ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস বা অথবা র্যাশ নিয়ে আসে, সাথে র্যাশ নিয়ে আসে, বা জ্বর, ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস সাথে র্যাশ নিয়ে আসে, এবং যেটা ব্ল্যাঞ্চ করলে যেটা প্রেসার দিলে ব্ল্যাঞ্চ হয়ে যাচ্ছে, এরকম যদি পেশেন্ট বা স্কুল গোয়িং নিয়ে আসে, তাহলে আমরা সবসময় তার অ্যান্টিকিউবিটাল ফোসার দিকে একটু চোখ রাখি, যে এই পেটিচিয়াল রিলেশনটা অ্যান্টিকিউবিটাল ফোসা আছে কিনা, বা র্যাশটা অ্যান্টিকিউবিটাল ফোসায় কতটুকু প্রিডমিনেন্ট যদি পাওয়া যায় সেটাকে বলা হয় পাস্টিয়াস সাইন। সেটাকে তাহলে তখন আরো ক্লিনিক্যালি আরো কনফার্ম হয়ে যাওয়া যায়। রেসিডুয়াল পেটিচিয়াল লেশনস ইন দ্য অ্যান্টিকিউবিটাল ফোসা মে বি সিন, যেটাকে বলা হয় পাস্টিয়াস সাইন। সো পাস্টিয়াস সাইন পজিটিভ ইন স্ট্রেপ্টোকক্কাল স্কারলেট ফিভার। এন্ড ট্রিটমেন্ট করব কিভাবে আমরা? ট্রিটমেন্ট ইজ আইভি ইন্ট্রাভেনাস বেঞ্জেল পেনিসিলিন অর অ্যান ওরাল পেনিসিলিন প্লাস সিম্পটোমেটিক মেজার্স। তাহলে ট্রিটমেন্ট হচ্ছে আইভি বেঞ্জেল পেনিসিলিন অর অ্যান ওরাল পেনিসিলিন প্লাস সিম্পটোমেটিক মেজার্স। তাহলে আমরা বেঞ্জেল পেনিসিলিন দিয়ে সাধারণত অথবা ওরাল পেনফিক বি দিয়ে সাধারণত চিকিৎসা করা হয়। আমরা যদি দেখি র্যাশ গুলো কিরকম একটু দেখেন, এখানে ছবি দেওয়া আছে, যে ক্লিনিক্যাল ফিচার্স characteristic range, blanch on pressure, strawberry tongue, and antecubital fossa petechial rash, that is Pastia's sign. These are the signs of streptococcal scarlet fever. এখন আমরা এখানে যদি দেখি streptococcal and related infections, আচ্ছা এইখানে একটু আপনার পুরো ছকটা পুরো অনেক কঠিন কষ্ট হয়ে যাবে। তারপর আমি কিন্তু এখানে দেখিয়েছি যে গ্রুপ এ ভিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই, যেটার নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। গ্রুপ বি যেটা ভিটা হেমোলাইটিক, এটা স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সি। গ্রুপ বি ভিটা হেমোলাইটিক। গ্রুপ সি যেটা ভেরিয়াস জুনোটিক স্ট্রেপ্টোকক্কাই, ঠিক আছে। আলফা বিটা নন হিমোলাইটিক গ্রুপ ডি যেটা এন্টেরোকক্কাস ফিকালিস। আগে আমার হেডলাইন গুলো জানতে হবে, পরীক্ষায় কোশ্চেন এরকম আসছে যে ফলোইং আর দ্য গ্রুপ এ ভিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, অ্যাগালেক্সি, এন্টেরোকক্কাস ফিকালিস, ফিসিয়াম আর স্ট্রেপ্টোকক্কাস গ্যালোলাইটিকাস, এভাবে দিয়েছে। Alpha non hemolytic group D, that is Streptococcus galolyticus, and beta hemolytic group G, alpha hemolytic optochin resistant, optochin sensitive কারা, ঠিক আছে। এক্সাম্পল গুলো পরীক্ষায় সাধারণত এই এক্সাম্পল গুলো বেশি আসে। এক্সাম্পল গুলো ভ্যারিয়েবল হিমোলাইসিস, তারপরে অ্যানারোবিক স্ট্রেপ্টোকক্কাই নাম পেপটিক স্ট্রেপ্টোকক্কাস। তো আগে আমার জানতে হবে এক্সাম্পল গুলো, তারপরে আমার গ্রুপ এ কি কি ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড এটা আমার একটু দেখতে হবে। সাধারণত গ্রুপ এটাই সবচেয়ে বেশি পার্টনে আসে, কারণ রিউমেটিক ফিভার থেকে শুরু করে আমরা যে এজিএন পরে আসছি নেফ্রোটিক সিনড্রোমে, নেফ্রাইটিক সিনড্রোমে, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, স্কারলেট ফিভার একটু আগে দেখলাম। এছাড়াও অস্টিওমাইলাইটিস, বোন এন্ড জয়েন্ট ইনফেকশনস বা এনি টনসিলাইটিস, শক সিনড্রোম যেটা স্ট্রেপ্টোকক্কাল শক সিনড্রোম, এই তারপরে হচ্ছে ইমপেটিগো, নেক্রোটাইজিং ফাসাইটিস, এগুলোর সাথে রিলেটেড কিন্তু স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। আর স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সি সাধারণত নিউনাটাল মেনিনজাইটিস এর সাথে বেশি অ্যাসোসিয়েটেড এবং অনেক সময় ইউটিআই এর সাথে অ্যাসোসিয়েটেড। মেনিনজাইটিসটি আমরা মেইনলি নার্ভাস সিস্টেমে পড়েছি, ঠিক আছে, এইটা একটু দেখবো। এন্ড
জুনোটিকটা গ্রুপ সি টা দেখতে পাবেন। গ্রুপ এ বি সি প্রথম তিনটাই একটু পরীক্ষায় বেশি আসে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর গ্যালোলাইটিকাস আমরা এটা পার্ট ওয়ানে কয়েকবার আসছে যে বাওয়েল ম্যালিগনেন্সির সাথে যদি এন্ডোকার্ডিটিস উইথ বাওয়েল অ্যাসোসিয়েটেড উইথ লার্জ বল মানে কোলোনিক নিওপ্লাজম, অ্যান্সার হচ্ছে তখন স্ট্রেপ্টোককাস গ্যালোলাইটিকাস। এটা আপনাদের ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসে পড়িয়েছি। তো কেউ যদি পুরো ছকটাই পড়তে পারেন দ্যাট ইজ গুড, বাট কারো যদি টাইম কম থাকে এ বি সি আর এই গ্যালোলাইটিকাস এটা অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? বাকিগুলো দেখেন না দেখেন। সো স্ট্রেপ্টোকক্কাল এন্ড রিলেটেড ইনফেকশনস আমাদের কিন্তু এখানেই মোটামুটি শেষ। নাও আমরা একটা বাকি আছে, স্ট্যাফিলোকক্কাল টক্সিক শক সিনড্রোম দেখেছিলাম, যেটা সুপার অ্যান্টিজেনের নামটা ছিল টক্সিক শক সিনড্রোম টক্সিন 1, বাট স্ট্রেপ্টোকক্কাল টক্সিক শক সিনড্রোম এইখানে কি দিয়ে হয়? এইখানে সুপার অ্যান্টিজেন কোনটা? এইখানে সুপার অ্যান্টিজেনটা হচ্ছে পাইরোজেনিক এক্সোটক্সিন এ, এবং এই যে টক্সিক শক সিনড্রোম, এই পাইরোজেনিক এক্সোটক্সিনের মাধ্যমে এই টক্সিক শক সিনড্রোম সর্বপ্রথম পেশেন্ট আমাদের কাছে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস নিয়ে আসে, ঠিক আছে? ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, জ্বর এবং ইলেকট্রোমেটাস র্যাশ, র্যাপিডলি প্রোগ্রেসিভ টু সার্কুলেটরি শক। তো মোটামুটি আমাদের স্ট্রেপ্টোকক্কাল শক সিনড্রোম অত বেশি জানার কিছু নাই, খালি হালকা পাতলা একটু দেখবো। দেখেন গ্রুপ এ occasionally group C or G streptococci can produce one of a variety of toxins such as pyrogenic, মানে কালপ্রিট কিন্তু এটাই পরীক্ষা সিঙ্গেল রেস্টে আসলে এই কালপ্রিটটাই দিয়ে দিবে। স্ট্যাফিলোকক্কাসে যেটা হচ্ছে TSST1, এখানে এটা হচ্ছে পাইরোজেনিক এক্সোটক্সিন এ। লাইক দেখেন স্ট্যাফিলোকক্কাল TSST1 these acts as super antigens initially প্রথম ইনফ্লুয়েঞ্জা illness occurs, okay, with signs of localized infections in 50% of cases, most often involving the skin and soft tissues. A faint erythematous rash, mainly on the chest, rapidly progressing to circulatory shock. Without aggressive treatment, management multi-organ failure will develop. Aggressive management ছাড়া কিন্তু multi-organ failure develop করবে। And এই ক্ষেত্রে fluid resuscitations with parenteral anti-streptococcal antibiotic therapy, যেটা ওইখানে আমরা ইউজ করেছিলাম ফ্লুক্লোক্সিসিলিন আর ভেনকোমাইসিন, এখানে হচ্ছে বেনজেল পেনিসিলিন এন্ড ক্লিন্ডামাইসিন টু ইনহিবিট টক্সিন প্রোডাকশন, এবং এই ক্ষেত্রে আইভি ইমিউনোগ্লোবুলিন অফেন অ্যাডমিনিস্টার করা হয়। আর যদি পেশেন্টের নেক্রোটাইজিং ফাসাইটিস থাকে সেই ক্ষেত্রে আমরা আর্জেন্ট ডিব্রাইডমেন্টে যেতে হবে। সো দিস আর দ্য স্ট্রেপ্টোকক্কাল টক্সিক শক সিনড্রোম, দিস আর দ্য নেসেসারি ইনফরমেশন ফর স্ট্রেপ্টোকক্কাল টক্সিক শক সিনড্রোম। সো আমাদের স্টেফ আর স্ট্রেপশিয়াস এই দুইটা থেকে যতটুকু বলেছি এখান থেকে ইউজুয়ালি কোশ্চেন হয়। আর নাও আমরা একটু দেখবো এখন যে সিস্টেমিক ব্যাকটেরিয়াল ইনফেকশনের আরেকটা ইম্পর্টেন্ট অর্গানিজম ব্রুসেলোসিস, যেটা থেকে 19 জুলাইতে আপনাদের এই ব্রুসেলা থেকে পার্ট 1 জুলাইতে এবং আমাদের সময় কোশ্চেন ছিল, 17তেও কোশ্চেন আসছে। সো এটা পার্ট 1 এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। তো প্রথম প্যারাটা থেকে মেইনলি সাধারণত কোশ্চেনটা হয়। তো প্রথম প্যারা থেকে আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা বললেই হয়ে যাবে। দেখেন ব্রুসেলোসিস ইজ অ্যান এনজুটিক ইনফেকশনস, এনজুটিক অথবা জুনোটিক ইনফেকশনস বলা হয়। দ্য এনজুটিকের আরেকটা হচ্ছে এন্ডেমিক ইন অ্যানিমালস, অ্যানিমালস এর জন্য এটা এন্ডেমিক, কজড বাই গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, তাহলে গ্রাম নেগেটিভ রড দিয়ে হয়। তাহলে দ্য 4 স্পেসিস কজিং হিউম্যান ডিজিজ, টোটাল স্পেসিস হচ্ছে 4টা, 4 স্পেসিস হিউম্যান ডিজিজ এন্ড দ্য নেমস আর একটা হচ্ছে ব্রুসেলা মেলিটেন্সিস, একটা হচ্ছে ব্রুসেলা অ্যাবর্টাস, ব্রুসেলা সুইস এন্ড ব্রুসেলা ক্যানিস। তাহলে 4টা স্পেসিস দিয়ে সাধারণত এই এনজোনোটিক ইনফেকশনটা হয়। এন্ড এই 4টার মধ্যে মেলিটেন্সিস সবচেয়ে সিভিয়ার ডিজিজ করে, এন্ড সুইস যেটা ব্রুসেলা সুইস এটা সাধারণত অ্যাবসেস ফর্মেশনের সাথে অ্যাসোসিয়েটেড। এই দুটো তথ্য আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে ব্রুসেলা মেলিটেন্সিস causes the most severe disease and Brucella suis is the often associated with abscess formations. Okay, এইটুকু আমাদের মোটামুটি খুবই ইম্পর্টেন্ট তথ্য। Now, infected animals may excrete Brucella species in their milk for prolonged periods, and human infection is acquired by ingesting contaminated dairy product, especially unpasteurized milk. So আমরা কিন্তু মিল্ক যদি ঠিকমতো ফুটায় না খাই, পাস্টুরাইজ করে না হয়, তাহলে যে মিল্ক অ্যাসোসিয়েটেড যে ইনফেকশন গুলো হয় তার মধ্যে আমি আগেই কিন্তু প্রিন্সিপালস অফ ইনফেকশাস ডিজিজ আপনাদেরকে বলেছিলাম যে ব্রুসেলোসিস বা ব্রুসেলা একটা ইম্পর্টেন্ট সোর্স, আনকুকড মিট অর অফেল। ঠিক আছে, এছাড়াও দেখেন অ্যানিমেল ইউরিন, ফিসেস, ভ্যাজিনাল ডিসচার্জ এন্ড ইউট্রাইন প্রোডাক্টস may transmit infection through abraded skin,
or via splashes and aerosols to the respiratory tract and conjunctiva. So these are the source of infections. বা কিভাবে স্প্রেড হয় ইনফেকশন গুলা এটা এখানে একটু ওরা ভালোভাবে দিয়েছে। নাও আমরা চলে যাই ক্লিনিক্যাল ফিচার্স পরীক্ষা কোশ্চেন আসে। সিঙ্গেল বেস্টে যেটা আসছিল ডেফিনিটিভ ইনভেস্টিগেশন অফ চয়েস কোনটা পরীক্ষা আসছিল। সো ক্লিনিক্যাল ফিচার যদি দেখেন ব্রুসেল আমরা জানি ইন্ট্রাসেলুলার অর্গানিজমস এবং রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম এরা লং টাইম সার্ভাইভ করতে পারে। এজন্য এটাকে বলা হয় যে দিস ইজ দ্য ডিজিজ অফ ক্রনিসিটি এন্ড টেন্ডেন্সি টু রিল্যাপস ইভেন আফটার অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি। এটা কিন্তু একটা স্টেমে আসছিল। হ্যাঁ, তো অ্যাকিউট ইলনেস সাধারণত পেশেন্টের হাই সুইঙ্গিং টেম্পারেচার থাকে, মানে ফিভার, চিলস এন্ড রাইগর, লিথার্জি, হেডেক, জয়েন্ট মাসল পেন এন্ড স্ক্রোটাল পেইন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্ক্রোটাল পেইন। হ্যাঁ, occasionally there is delirium, abdominal pain and constipation. Physical signs non-specific, তারপরে ইনরাস লিম্ফ নোড পাওয়া যেতে পারে, স্প্লেনোমেগালি কারণে থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে। ওকে, সো দিস আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স। এছাড়াও আমরা ক্লিনিক্যাল ফিচার্স পরের পেজে একটু দেখব, একটু দেখে আসি পরের পেজে। এই দেখেন যত আইটিস আছে কোনো আইটিসই বাদ নাই ব্রুসেলোসিসে, মানে সিস্টেমিক ইন্ট্রাসেলুলার অর্গানিজম কোনো অর্গানকে ধরা বাদ রাখে নাই। দেখেন আইটিস গুলো দেখেন আগে, ইউভাইটিস, রেটিনাল থ্রম্বোফ্লেবিটিস চোখে গেল, ব্রেইনে হচ্ছে মেনিনজাইটিস, ঠিক আছে, রেডিকুলোপ্যাথি, হার্টে মায়োকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস, লিভারে হেপাটাইটিস, স্ক্রোটাম এপিডিডিমোরকাইটিস, তারপরে জয়েন্টে আর্থ্রাইটিস, বার্সাতে বার্সাইটিস, সাইনোভেমে সাইনোভাইটিস, অস্টিওমাইলাইটিস, স্যাক্রোআইলাইটিস, স্পাইনাল স্পন্ডিলাইটিস, ঠিক আছে, মানে কোনো আইটিসই বাদ নাই। সাথে স্প্লেনোমেগালির কারণে প্যানসাইটোপেনিয়া হয়। আরো দুই একটা তথ্য একটু জানতে হবে, এবং যেহেতু অ্যাবসেস ফর্মেশনের সাথে অ্যাসোসিয়েটেড, এজন্য ম্যালোডোরাস পার্সপিরেশন হতে পারে, আইলার লিম্ফোডেনোপ্যাথি থাকতে পারে, এন্ড নিউমোনাইটিস আরেকটাইটিস ও অ্যাবসেস, এবং স্ট্রোক লাইক প্রেজেন্টেশন, হিমোরেজ প্রেজেন্টেশনও কিন্তু হতে পারে। সো দিস আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ ব্রুসেলা ইনফেকশনস। যেটা সিঙ্গেল বেস্টে আসে যে ডেফিনিটিভ ডায়াগনোসিস ডিপেন্ডস অন কালচার, এটা এমআরসিপি তে প্রায়ই আসে যে ডেফিনিটিভ ডায়াগনোসিস আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, কালচার অফ দ্য অর্গানিজমস। তাহলে ব্লাড কালচার সাধারণত যদি ব্রুসেলা মেলিটেন্সিস যে সিভিয়ার ডিজিজ করে, এবং মেলিটেন্সিস দিয়ে যদি ইনফেকশনের 75 থেকে 80% ক্ষেত্রে ব্লাড কালচার পজিটিভ চলে আসে, এন্ড ব্রুসেলা অ্যাবর্টাসের ক্ষেত্রে 50% চলে যায়। এছাড়াও আপনি বোন মেরো কালচার বা সিএসএফ কালচার বা সেরোলজি করতে পারেন। এখানে একটু ঝামেলা আছে, এমআরসিপি যতগুলো কোশ্চেন দেখবেন এমআরসিপি দেখবেন যে সেরোলজি মে অলসো, এখানে সেরোলজি মে অলসো 8 ডায়াগনোসিস, কিন্তু এমআরসিপি টেক্সট বুক গুলোতে দেখবেন লেখা আছে যে ব্রুসেলা ডায়াগনোসিস এর ডেফিনিটিভ ইনভেস্টিগেশন চয়েস কোনটা, ওরা সেরোলজিতে অ্যান্সার দিয়েছে। কিন্তু আমাদের আমরা যেহেতু ডেভিডসন ফলো করি, আমাদের কিন্তু ডেফিনিটিভ ডায়াগনোসিস ডিপেন্ডস অন কালচার অফ দ্য অর্গানিজম, ব্লাড কালচার ফার্স্ট। ব্লাড কালচারস আর পজিটিভ ইন 75 থেকে 80%, এন্ড মেলিটেন্সিস এর ক্ষেত্রে 50% ক্ষেত্রে অ্যাবর্টাস। ওকে, এছাড়াও আমরা বোন ম্যারো কালচার করতে পারি, সিএসএফ কালচার করতে পারি, এন্ড সেরোলজি। এই হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস। সেরোলজির টাইটারটা এখানে দেখেছি, সিঙ্গেল হাই অ্যান্টিবডি টাইটার অফ মোর দেন 1/302 or 4-fold rise in titer is needed to support a diagnosis of acute infections. ম্যানেজমেন্টের মধ্যে আমরা যদি দেখি ট্রিটমেন্ট অফ ব্রুসেলোসিস, ম্যানেজমেন্টের মধ্যে দেখেন অ্যামোনোগ্লাইক অ্যাসিড শো সাইনার্জিস্টিক অ্যাক্টিভিটি উইথ টেট্রাসাইক্লিন এগেইনস্ট ব্রুসেলা। তাহলে অ্যামিনোগ্লাইকোসাইড শো সাইনার্জিস্টিক অ্যাক্টিভিটি উইথ টেট্রাসাইক্লিন, খুব ভালো একটা এখানে অপশন বুঝে যাচ্ছে যে অ্যামিনোগ্লাইকোসাইডের সাথে টেট্রাসাইক্লিন একটা কম্বিনেশন। আমরা চারটা খেয়াল করলে হয়ে যাবে। ট্রিটমেন্ট অফ ব্রুসেলোসিস দেখেন, এখন এই ডোজ পড়া লাগবে কিনা, নো, আমাদের শুধু খালি ড্রাগস এর নামগুলো কি কি ড্রাগস ইউজড ইন ব্রুসেলোসিস ট্রিটমেন্টে। তাহলে দেখেন ডক্সিসাইক্লিন প্লাস জেন্টামাইসিন মডালিটিস গুলো, অথবা ডক্সিসাইক্লিন প্লাস রিফাম্পিসিন, ঠিক আছে। আচ্ছা, বোন ডিজিজের ক্ষেত্রে যদি বোন ইনভলভমেন্ট হয়, যে বোন ইনভলভমেন্ট যেগুলো বলেছি অস্টিওমাইলাইটিস, আর্থ্রাইটিস, বার্সাইটিস, সাইনোভাইটিস হয়, তাহলে ডক্সিসাইক্লিন প্লাস রিফাম্পিসিন অথবা সিপ্রোফ্লক্সাসিন প্লাস রিফাম্পিসিন। নিউরোব্রুসেলোসিস এটা বেশি ইম্পর্টেন্ট, ডক্সিসাইক্লিন প্লাস রিফাম্পিসিন প্লাস ডক্সিসাইক্লিন প্লাস রিফাম্পিসিন প্লাস সেফট্রাইজোন। এই যে নিউরোব্রুসেলোসিসে কিন্তু দেখেন ট্রিপল অ্যান্টিবায়োটিক চলে আসছে, ঠিক আছে, কতদিন পর্যন্ত, আনটিল দ্য সিএসএফ ইজ ক্লিয়ার। ওকে, আচ্ছা, এন্ডোকার্ডিটিসের ক্ষেত্রে অলমোস্ট অলওয়েজ নিড সার্জিক্যাল ইন্টারভেনশন প্লাস ডক্সিসাইক্লিন উইথ রিফাম্পিসিন। ডোজ দরকার নেই আমার, খালি এটা দরকার হলে হলো, ঠিক আছে। তাহলে প্লাস ডক্সিসাইক্লিন, রিফাম্পিসিন, সাথে 4-প্রাইমোক্সাজোল,
ইউজ করা যেতে পারে প্লাস জেন্টামাইসিন। তাহলে আমার কথা হচ্ছে যদি কোশ্চেন আসে যে ফলোইং ড্রাগস আর ইউজড এগেইনস্ট ব্রুসেলোসিস, তখন যে ডক্সিসাইক্লিন, জেন্টামাইসিন, সেফট্রাক্সোন, এই সবগুলো অপশন যদি থাকে অপশনগুলো ট্রু দিতে হবে, রিফাম্পিসিন, ঠিক আছে, অপশনগুলো কিন্তু ট্রু দিতে হবে। এই জন্য আমার জাস্ট মোডালিটিস গুলো দেখা। এন্ড প্রেগন্যান্সির ক্ষেত্রে রিফাম্পিসিন এন্ড কোট্রামক্সিজোল ইউজ করা যেতে পারে। সো খালি জাস্ট নামগুলা। আর নিউরোব্রুসেলোসিসটা সিএসএফ ক্লিয়ার না হওয়া পর্যন্ত ডক্সিসাইক্লিন প্লাস জেন্টামাইসিন প্লাস সেফট্রাক্সোন আমরা ইউজ করব। এই হচ্ছে মোটামুটি ব্রুসেলোসিস থেকে। এটুক করলে আমার মনে হয় না কোনো কোশ্চেনের অপশন আনকমন থাকার কথা। নাও বরেলি ইনফেকশনস। বরেলি যেটা স্পাইরোচিট, হ্যাঁ স্পাইরোট্রিকোনোমা প্যালিডামের মতো স্পাইরোচিট। তাহলে এটা হয় দ্যাট ইনফেক্ট হিউম্যানস আফটার বাইটস ফ্রম টিকস অর লাইস, ঠিক আছে, টিকস অর লাইস কুকুর থেকেই হয় মেইনলি। লাইম ডিজিজ, বরেলিয়া ইনফেকশনে যে রোগটা হয় লাইম ডিজিজ হচ্ছে তার নাম, এবং কজড বাই বরেলিয়া বায়োটেরফরি। আমার মনে হয় না এর চেয়ে বেশি আর জানার প্রয়োজন আছে বরেলিয়া থেকে। সো দিস ইজ বরেলিয়া, কখনো আসে নাই, আসবেও না। জাস্ট বরেলিয়া কোন অর্গানিজম দিয়ে হয়, বরেলিয়া বায়োটেরফরি, এন্ড কি করে লাইম ডিজিজ, এটুকু পর্যন্ত জানলেই হবে, ঠিক আছে। ওকে, নাও আমরা চলে যাব এইখানে একটু লেপ্টোস্পাইরোতে যাওয়ার আগে যে বরেলিয়া যেহেতু বললাম লাইম ডিজিজ, ক্লিনিক্যাল ডিজিজ করবে বরেলিয়া। এইখানে দেখেন লাইম ডিজিজ কি কি দ্বারা হতে পারে, বরেলিয়া বায়োটেরফরি, আফজেলি, গ্যারিনি, লাউসবোর্ন রিল্যাপসিং ফিভার এন্ড টিক-বর্ন রিল্যাপসিং ফিভার। জাস্ট নামগুলা, স্পেসিসের নামগুলো একবার রিডিং করতে হবে। আমরা সরাসরি চলে যাব লেপ্টোস্পাইরা, ভেরি ইম্পর্টেন্ট। পার্ট ওয়ানে আমি সবসময় বলি যে এই ইনফেকশনস ডিজিজে পরীক্ষার দিন আগের রাতে যে পরীক্ষার হলে যাওয়ার আগের রাতে লেপ্টোস্পাইরা, লেপ্টোসি, এই দুইটা জিনিস না দেখে যাওয়া যাবেই না। লেপ্টোস্পাইরা আর লেপ্টোসি দুইটা থেকে একটা কোশ্চেন প্রায়ই আসে। সো আমরা লেপ্টোস্পাইরা সাধারণত আমি পেশেন্ট দেখেছি কয়েকটা, ইন্টার্নির সময় প্লাস হচ্ছে ইন্টার্নি পরে যে হসপিটালে ডিউটি করতাম সেখানেও আমি লেপ্টোস্পাইরা কয়েকটা পেশেন্ট দেখেছি। এমন হয়েছে যে পেশেন্টের 7 দিনের বেশি যাবত জ্বর, সিনারিওটা এমন ছিল 7 দিনের বেশি যাবত ডিপ জন্ডিস এবং ইউরিন আউটপুট কমে গেছে, পেশেন্টের ক্রিয়েটিনিন দেখা গেল, পেশেন্টের ক্রিয়েটিনিন আমি একদম নিজের চোখেও রিপোর্ট দেখছি, ক্রিয়েটিনিন উঠে গেছে 27, এবং জন্ডিস বিলিরুবিনের মাত্রা 48, মানে মাথা নষ্ট অবস্থা, মানে একেবারেই পেশেন্ট যা যে অবস্থা। তখন পেশেন্টের হিস্ট্রি ছিল যে পেশেন্ট পুকুরে গোসল করতে প্রতিদিন। মানে এটা একটা পেয়েছিলাম। আর ইন্টার্নির সময় একটা সিওয়ারেজ ওয়ার্কার যারা যারা ওই যে ড্রেন পরিষ্কার করার কাজে ড্রেনের পানিতে ডুব দিয়ে কাজ করে, ওইরকম একটা পেশেন্ট দেখেছিলাম যে এরকম সিভিয়ার জন্ডিস এবং রেনাল ফেইলিউর নিয়ে আসছে। সো কোনো পেশেন্ট যদি এরকম 7 দিন বা 10 দিনের বেশি জ্বর নিয়ে আসে এবং সিভিয়ার হেডেক, রেনাল ফেইলিউর, লিভার ফেইলিউর নিয়ে আসে, তখন আমরা সাধারণত চিন্তা করি যে এটা লেফট, বা এরকম যদি হিস্ট্রি থাকে যে সিওয়েজ ওয়ার্কার বা পুকুরের পানিতে গোসল করে বেশি, সেক্ষেত্রে আমরা কিন্তু লেপ্টোস্পাইরা ডায়াগনোসিস করতে খুব সহজ হয়। সো লেপ্টোস্পাইরা সম্পর্কে ইম্পর্টেন্ট তথ্যগুলো আমরা একটু দেখে নিই। যে লেপ্টোস্পাইরোসিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ অফ জেনেটিক ডিজিজ, সাধারণত লেপ্টোস্পাইরা অর্গানিজম সম্পর্কে 2-3টা তথ্য জানতে হবে। টাইটলি কয়েলড, এরা সাধারণত কিডনি যেহেতু কনভলিউটেড টিউবুলস, কনভলিউটেড মানে একটু পেঁচানো টেচানো ওইখানে থাকতে বেশি পছন্দ করে। এরা টাইটলি কয়েলড থ্রেড লাইক সুতার মতো অর্গানিজম, 5 থেকে 7 মাইক্রোমিটার ইন লেংথ, which are actively motile. This is a motile organism. Each end is bent into a hook, and Leptospira interrogans is pathogenic for humans. তাহলে এটা কিন্তু সিঙ্গেল বেস্ট আসতে পারে যে which species of Leptospira are pathogenic for humans? Leptospira interrogans. তাহলে অর্গানিজম মেইনলি কোথায় পারসিস্ট করে, এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। The organisms persist indefinitely in the convoluted tubules of the kidney and are shed into the urine in massive numbers, but infection is asymptomatic into the host. সো এই যে আমি যে বললাম যে ওদের পছন্দের জায়গাটা কোথায়, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবং এই যে বললাম যে ইনফেকশন ইজ অ্যাসিম্পটোমেটিক ইন দ্য হোস্ট, হোস্ট গুলো মোস্ট ফ্রিকুয়েন্ট হোস্ট আর রডেন্টস, স্পেশালি দ্য কমন র্যাট, ঠিক আছে, এইটুকু আমাদের লাগবে। আচ্ছা, এছাড়াও আমরা লেপ্টোস্পাইরা ইন্টারোগেন্স ছাড়াও আর কি কি লেপ্টোস্পাইরা আমরা স্পেসিস আছে এটা আমাদেরকে একটু জানতে হবে। আমরা একটু দেখি, দেখেন particular leptospira serogroups are associated with characteristic animal hosts, যেমন leptospira icterohemorrhagic is the classical parasite of rats and leptospira canicula for dogs. তাহলে leptospira interrogens পেলাম, leptospira icterohemorrhagic পেলাম, আর leptospira canicula পেলাম, ঠিক আছে।
আচ্ছা, নাও এইটুকু আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এইটুকু আমাদেরকে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট তথ্য আছে। দেখেন লেপ্টোস্পাইরা ক্যান এন্টার দেয়ার হিউম্যান হোস্ট থ্রু দ্য ইনট্যাক্ট স্কিন অর মিউকাস মেমব্রেন বাট এন্ট্রি ইজ ফ্যাসিলিটেড বাই কাটস এন্ড অ্যাব্রেশন। তাহলে যদি কাটস এন্ড অ্যাব্রেশন থেকে ওইখান দিয়ে হিউম্যান স্কিন যদি কাটস বা কোনো অ্যাব্রেশন থেকে ওইখান দিয়ে লেপ্টোস্পাইরা ইজিলি এন্টার করতে পারে, প্রলংড ইমারশন ইন কন্টামিনেটেড ওয়াটার উইল অলসো ফেভার ইনভেশন। এটা আমি বলছিলাম যারা পুকুরে গোসল করে বা সিওয়েজ ওয়াটার, যারা সিওয়েজ ওয়াটার তাদের ক্ষেত্রে ইনভেশনটা একটু বেশি হয়। as the spirochete can survive in water for months, তাহলে এই সব শান্ত জমানো পানিতে বা পুকুরের পানিতে এই জিনিসগুলো মাসের পর মাস থাকতে পারে। তাহলে দেখেন এই লেপ্টোস্পাইরা ইজ কমন ইন দ্য ট্রপিক্স এন্ড অলসো ইন দ্য ফ্রেশ ওয়াটার স্পোর্টস এনথুসিয়াস্ট। তো এইখানে আমাদের কিন্তু সোর্স অফ ইনফেকশন কিভাবে মানে সোর্স গুলো আমাদের জানা হয়ে গেল। নাও চলে যাবো আমরা ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার দেখেন আপনার রিলেটিভ ব্রিফ ব্যাকটেরিয়া ইনভেডিং অর্গানিজমস আর ডিস্ট্রিবিউটেড থ্রুআউট দ্য বডি, মেইনলি কোথায় কোথায় ডিস্ট্রিবিউটেড, কিডনি, লিভার, মেনিনজাস এন্ড ব্রেইন। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 1 থেকে 2 সপ্তাহ। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 1 to 2 weeks। তাহলে চারটা স্পেকট্রাম মানে ডিজিজের স্পেকট্রাম চারটা, একটা হচ্ছে ব্যাকটেরিয়ামিক লেপ্টোস্পাইরোসিস, 2 নম্বর হতে পারে অ্যাসেপ্টিক মেনিনজাইটিস, 3 নম্বর হচ্ছে ওয়েলস ডিজিজ যেটা ইকটেরিক লেপ্টোস্পাইরা, 4 নম্বর বলবো আমরা পালমোনারি সিনড্রোম। পরীক্ষায় বেশি আসে এই ইকটেরিক লেপ্টোস্পাইরা বা ওয়েলস ডিজিজটা পার্ট 1 এ বেশি আসে। ঠিক আছে। আচ্ছা, নাও আমরা একটু উপর থেকে একটু যদি হালকা একটু টাচ নিয়ে আসি, যে ব্যাকটেরিয়ামিক লেপ্টোস্পাইরোসিস, এই ব্যাকটেরিয়ামিক লেপ্টোস্পাইরা এই দেখেন এখানে কিন্তু ইনজেক্টেড কনজাংটিভা দেখাচ্ছে। যদি কোনো পেশেন্টের প্রিডোমিনেন্ট সাইন এটা থাকে তাহলে তখন ধরে নেওয়া হয় দিস ইজ এ ব্যাকটেরিয়ামিক লেপ্টোস্পাইরোসিস। ঠিক আছে। তো সাধারণত এরা নন স্পেসিফিক ইলনেস, হাই ফিভার, উইকনেস, মাসল পেইন এন্ড টেন্ডারনেস নিয়ে সাধারণত আসে, সাথে ইন্টেন্স হেডেক, ফটোফোবিয়া, বাট ডায়রিয়া ভমিটিংও থাকতে পারে। বাট কনজাংটিভাল কনজেশন is the only notable physical sign. The conjunctival congestion হচ্ছে only notable physical sign। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন অ্যাসেপ্টিক মেনিনজাইটিস। এটা কোনটা দিয়ে হয়, কোন এই যে তিনটা আমি স্পেসিস বললাম, লেপ্টোস্পাইরা ইন্টেরোগেন্স এন্ড লেপ্টোস্পাইরা ইকটেরোহেমোরেজিক এন্ড লেপ্টোস্পাইরা ক্যানিকুলা, এটা কোনটা দিয়ে হয়? এটা হয় সাধারণত লেপ্টোস্পাইরা ক্যানিকুলা দিয়ে মেইনলি হয়। এবং ভাইরাল মেনিনজাইটিসের যে ফিচার, ওই ফিচার থেকে অ্যাসেপ্টিক মেনিনজাইটিস মানে ডিফারেনশিয়েট করা ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে। তো আমরা একটু কয়েকটা তথ্য যদি দেখি, দেখেন classically associated with leptospira canicular infections and the illness is very difficult to distinguish from viral meningitis. Okay, the conjunctiva may be congested, but there are no other differentiating signs. Laboratory clues include a neutrophilic leukocytosis, abnormal LFT, and the occasional presence of albumin and cast in the urine. Some other এখান থেকে aseptic meningitis একটা স্পেকট্রাম একটু জানলে হবে। এখানে দেখেন যে ক্লিনিক্যাল সিনড্রোমস অফ লেপ্টোস্পাইরা, ক্লিনিক্যাল এই ছকটা অবশ্যই দেখে যাবেন। এই ডান পাশের যে ফিচারগুলো, এইগুলো হচ্ছে সব ওয়েলস ডিজিজের ফিচার। অ্যাসেপ্টিক মেনিনজাইটিসের পেশেন্টের সাধারণত মেইন সিম্পটম হেডেক, ফটোফোবিয়া, কনজাংটিভাইটিস। কারণ যদি ব্যাকটেরিয়ামিক লেপ্টোস্পাইরোসিস থাকে, ব্যাকটেরিয়ামিক লেপ্টোস্পাইরোসিসে এগুলো থাকতে পারে, আমি দেখিয়েছি। কিন্তু কনজাংটিভা যে ইনজেক্টেড কনজাংটিভা, এটা হচ্ছে নোটেবল ফিজিক্যাল সাইন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এছাড়াও ব্যাকটেরিয়ামিক লেপ্টোস্পাইরোসিস ডায়রিয়া, ভমিটিং, মাস্টাইটিস হয়। আর পালমোনারি সিনড্রোম যাদের ডেভেলপ করবে, হিমোপ্টাইসিস, পালমোনারি হেমোরেজ, এআরডিএস। আর ওয়েলস ডিজিজটা মেইনলি আমরা ডায়াগনোসিস সদর হসপিটালে করে থাকি। ইউভেটিস, জন্ডিস, এপিস্টেক্সিস, হেমাটেমেসিস, পেরিকার্ডিটিস, মায়োকার্ডিটিস, ভাস্কুলাইটিস, হেপাটোমেগালি, রেনাল ফেলিউর, যেটা আমি বলেছিলাম যে কি পয়েন্ট ক্রিয়েটিনিন ছিল 27 এন্ড জন্ডিস, এত ডিপ জন্ডিস, বিলিরুবিন উঠে গেছে 48, এরকম পেশেন্টও পাওয়া গেছে। সো ট্রানজিয়েন্ট ম্যাকুলার পাপুলার র্যাশ এন্ড ব্রুজিং, these are the features of Wells disease. তাহলে Wells disease এর আরেকটা নাম হচ্ছে ইকটেরিক লেপ্টোস্পাইরোসিস। এটা থেকে প্রায় কোশ্চেন পার্ট হয়। তাহলে আমরা একটু যদি দেখি, দেখেন ফিভার দেন 10% সিম্পটোমেটিক ইনফেকশনস রিজাল্ট ইন ইকটেরিক ইলনেস। তাহলে টোটাল 100 জনের ইনফেকশনে 10% এর কমে ইকটেরিক লেপ্টোস্পাইরা ওয়েলস ডিজিজে টার্ন করবে, এবং যারা টার্ন করবে তাদের মর্টালিটি রেট খুবই খারাপ, এবং আমি দেখেছি যে ম্যাক্সিমাম পেশেন্টই মারা যায়। আচ্ছা, ওয়েলস ডিজিজ ইজ এ ড্রামাটিক লাইফ থ্রেটেনিং ইভেন্ট ক্যারেক্টারাইজড বাই ফিভার, dramatic life-threatening event characterized by fever, hemorrhages, jaundice and acute kidney injury। যেটা বলেছি হসপিটালে যেটা আমরা পেয়েছিলাম ওটা ইকটেরিক লেপ্টোস্পাইরোসিস পেয়েছিলাম। Conjunctival hyperemia is a frequent feature and the patient may have a transient
মানে আমি এগুলো আর বলতেছি না, কারণ এই জিনিসগুলোই এখানে ঘুরে ফিরে লিখেছে, ঠিক আছে, এই জিনিসগুলো এখানে ঘুরে ফিরে লিখেছে। এবং আমরা যদি ইনভেস্টিগেশন ফাইন্ডিংস গুলো একটু দেখি থ্রম্বোসাইটোপেনিয়া probably related to activation of endothelial cells with platelet adhesions 50% ক্ষেত্রে পাওয়া যায় থ্রম্বোসাইটোপেনিয়া। জন্ডিসটা খুবই ডিপ, hepatomegaly and usually little evidence of failure and growth. Acute kidney injury primarily caused by impaired renal perfusion and ATN manifest as oliguronuria, যেটা এই পেশেন্টের এক্সাম্পল আমি দিয়েছি, with principal albumin blood and cast in urine. সো এই হচ্ছে ল্যাব ইম্পর্টেন্ট ফাইন্ডিং। আমরা আবার ল্যাব ফাইন্ডিং দেখবো, তারপর ওয়েলস ডিজিজ এর পার্টিকুলার ল্যাব ফাইন্ডিং বলে দিলাম। ওয়েলস ডিজিজ may be associated with myocarditis, encephalitis, septic meningitis, uveitis and iritis may appear months after apparent clinical recovery. So আমার ওয়েলস ডিজিজ সম্পর্কে এই ক্লিনিক্যাল ফিচার গুলো লাগবে, আর এই জাস্ট এইটুকু ইনভেস্টিগেশন একটু মাথায় রাখেন। এখন আসেন পালমোনারি সিনড্রোম, আমার এখান থেকে তেমন কিছু জানা লাগবে না। ডায়াগনোসিস এর মধ্যে দেখেন যেটা ইম্পর্টেন্ট, সিবিসি করলে কি পাবো, পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটোসিস, থ্রম্বোসাইটোপেনিয়া, এটা হচ্ছে সিবিসি ফাইন্ডিং। সিবিসি করলে দেখবেন যে নিউট্রোফিল কাউন্ট বেশি, লিউকোসাইট কাউন্ট বেশি, বাট প্লাটেলেট কাউন্ট কম। ক্রিয়েটিনিন কাইনেস করেন, সিকে করেন অনেক বেশি, বিলিরুবিন করেন, লিভার ফাংশন টেস্ট করেন, সবকিছু প্রথম বিন টাইম থেকে শুরু করে সবকিছু বেশি পাবেন। তাহলে বিলিরুবিন বেশি, প্রথম বিন টাইম বেশি। সিএসএফ যদি করি, সিএসএফ ইন লেপ্টোস্পাইরাল মেনিনজাইটিস এর ভ্যারিয়েবল দেখেন, প্রোটিন বেশি পাওয়া যাবে, গ্লুকোজ কাউন্ট নরমাল থাকবে। অ্যাকিউট কিডনি ইনজুরি ডিউ টু ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস ইজ কমন। এখন আসেন ডেফিনিটিভ ডায়াগনোসিস আপনি করবেন কিভাবে। Definitive diagnosis of leptospira depends on isolation of the organism, serological test or detection of specific DNA. In general, it is probably underdiagnosed. Okay, blood culture করা যেতে পারে, but blood culture are most likely to be positive if taken before 10 days. 10 দিন আগে যদি ব্লাড নেওয়া হয় তাহলে সেটা সাধারণত মানে পজিটিভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। And leptospira appears in the urine during the second week of illness. Leptospira সাধারণত ইউরিনে পাওয়া যায় during the second week of illness and is untreated patients may be recovered on culture for several months. এবং untreated patient গুলা may be recovered on culture for several months. তাহলে পরীক্ষায় একটা কোশ্চেন আসে যে লেপ্টোস্পাইরার জন্য সবচেয়ে মোস্ট ইউজফুল টেস্ট, কনফার্মেটরি টেস্ট কোনটা? তাহলে কনফার্মেটরি টেস্ট বলবো আমরা, বলি যে আইসিটি ফর লেপ্টোস্পাইরা, এটা একটা বলা হয়, আর একটা বলা হয় যে স্পেসিফিক ডিএনএ মানে আরটিপিসিআর, এটাও যদি করা যেতে পারে। সো এটা সাধারণত খুব কমই হয়। সো আমরা পরীক্ষার জন্য যেটা দিব যে আইসিটি ফর লেপ্টোস্পাইরা ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট, এটাই সাধারণত মোস্ট কনফার্মেটরি উইথ ব্লাড কালচার। ব্লাড কালচার হচ্ছে সেকেন্ড মোস্ট কনফার্মেটরি। ওকে, তাহলে serological test are diagnostic if seroconversion or okay, the microscopic exploratory MAT is the investigation of choice and can become positive by the end of the first week. The serological test এর মধ্যে MAT এদিকে লাগবে না। ডিটেকশন অফ লেপ্টোস্পাইরা ডিএনএ বাই পিসিআর is possible in blood in early symptomatic disease. তাহলে ডিটেকশন অফ ডিএনএ বাই পিসিআর, দেখেন ডিএনএ বাই পিসিআর করা যায় কিন্তু আর্লি সিম্পটোমেটিক এটা পজিটিভ হয়, and in urine from the 8th day of illness for many months thereafter. So যেহেতু এটা দিন মানে ডে ভাগ করা যায়, এতদিনে পজিটিভ, সেক্ষেত্রে সবসময় কিন্তু দেয়া যাবে না। বাট যেহেতু এটা কনভলিউটেড টিউবুল অফ দ্য কিডনিতে সবসময় পারসিস্ট করে এবং ওইখান থেকে শেড হয়, এই জন্য আইসিটি ফর লেপ্টোস্পাইরা হচ্ছে ফার্স্ট কনফার্মেটরি, সেকেন্ড হচ্ছে ব্লাড কালচার। এটাকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, ম্যানেজমেন্ট এন্ড প্রিভেনশন আমাদের পরীক্ষার জন্য দরকার নাই। মোটামুটি যদি তারপর কেউ জানতে চান, এইখানে একটু ডক্সিসাইক্লিনের রোল সম্পর্কে জানবেন, যে থেরাপি উইথ ওরাল ডক্সিসাইক্লিন 100 mg twice daily for 1 week or IV penicillin is effective but may not prevent the development of renal failure. এছাড়া parenteral ceftriaxone is as effective as penicillin. আর ইউভাইটিস যদি থাকে স্টেরয়েড দিতে হবে। ইউভাইটিস is treated with a combination of systemic antibiotic and local steroids. So this is all about leptospirosis. leptospirosis থেকে আমার মনে হয় না আর তেমন কিছু জানার দরকার আছে, এইটুকু জানলেই হবে। ওয়েলস ডিজিজ একটু ভালো করে জেনে যান, ইনভেস্টিগেশন প্রোফাইলটা সিবিসি তে কি পাওয়া যায়, আপনার লিভার ফাংশন টেস্টে কি হয়, জিনিসগুলো একটু জানতে হবে। নাও আমরা চলে যাই প্লেগ। প্লেগ কি জিনিস, কি দিয়ে হয়? প্লেগ একটা
গ্রাম নেগেটিভ ব্যাসিলাস দ্বারা, দ্যাট ইজ ইয়ারসিনিয়া পেস্টিস দ্বারা যে ইনফেকশনটা হয় সেটা হচ্ছে প্লেগ। প্লেগ ইজ কজড বাই ইয়ারসিনিয়া পেস্টিস। এটা আরেক নাম হচ্ছে সেফটিপিন ব্যাসিলাস। ইয়ারসিনিয়া পেস্টিস আরেক নাম হচ্ছে সেফটিপিন ব্যাসিলাস। গ্রাম স্টেন করলে এদেরকে সাধারণত সেফটিপিনের মতো দেখা যায়। প্লেগ ইজ কজড বাই ইয়ারসিনিয়া পেস্টিস, a small gram negative bacillus that is spread between rodents and their fleas. Yersinia pestis may be expectorated and spread between humans by droplet, causing pneumonic plague. Okay, like an epidemics of plague such as the Black Death বলা হতো এক সময় আগের যুগে, জাস্ট নাম জানার জন্য, যে ব্ল্যাক ডেথ। এবং ওই সময় যে অকারেন্সটা ঘটেছিল তখন বলা হতো যে যদি it is often said that the first sign of plague is the appearance of dead rats. কুকুর যেমন জলাতঙ্ক রোগ হয়েছে কিনা কনফার্ম হওয়ার জন্য কুকুর আগে মরছে কিনা 10 দিনের মধ্যে ওইটা দেখে, এরকম ইঁদুর মারা গেছে কিনা এটা দেখতো। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এটা কিন্তু বায়ো ওয়েপন হিসেবে ইউজ করা হতো। এনশিয়েন্ট পিরিয়ডে যে যুদ্ধগুলো হতো তখন bioterrorism it is করা হতো। The Yersinia pest is a potential bioweapon because of the possibility of person-to-person spread and the high fatality rate associated with pneumonic plague. তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচার যদি দেখি, এই ক্লিনিক্যাল ফিচার incubation period হচ্ছে 3 to 6 days but shorter in pneumonic plague. Organisms is inoculated through the skin are transported rapidly to the draining lymph nodes where they elicit a severe inflammatory response that may be hemorrhagic. Oliguria and shock follow and DIC may result in widespread hemorrhage. Inhalation of Yersinia pestis causes alveolitis. ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ক্লিনিক্যাল ফিচার। প্লেগসের কয়েকটা টাইপস আছে, একটা হচ্ছে নিউমোনিক প্লেগ, একটা হচ্ছে বুবুনিক প্লেগ, একটা হচ্ছে সেপ্টিসেমিক প্লেগ। এই তিনটা হচ্ছে প্লেগসের টাইপস। তো আমাদের টাইপস গুলার এত ভিতরে পড়ার দরকার নেই, খালি জানবেন যে এই তিনটা প্লেগের মধ্যে মোস্ট কমন ফর্ম অফ দ্য ডিজিজ হচ্ছে বুবুনিক প্লেগ। এবং গ্রোইনে যে লিম্ফ নোডটা ফুলে যায়, গ্রোইন ইজ দ্য মোস্ট কমন সেট অফ দ্য বুবু। লিম্ফ নোড বেশি এফেক্টেড হয়, তো লিম্ফ নোডের ভেতরে ডেভেলপ করে মেড আপ অফ দ্য সোল এন্ড লিম্ফ নোডস এন্ড সারাউন্ডিং টিস্যু, এটা বলে বুবু। এটুকু একটু জেনে রাখেন। এন্ড অনেক সময় এই বুবুনিক প্লেগে এই লিম্ফ নোড ফুলার পাশাপাশি স্প্লেনোমেগালিও পাওয়া যায়। স্প্লিন ইজ ইউজুয়ালি পালপেবল। তাহলে এই বুবুনিক প্লেগের পেশেন্টের কি নিয়ে আসে? তাহলে ইউজুয়ালি সাডেন অনসেট জ্বর, চিলস উইথ রাইগর, ফিভার উইথ চিলস এন্ড রাইগর, ড্রাই স্কিন, সিভিয়ার হেডেক। এবং এইসব পেশেন্ট যখন দেখবেন একটা পেশেন্ট জ্বর নিয়ে আসছে, স্কিন ড্রাই, মাথা ব্যথা, সাথে গ্রোইনে লিম্ফ নোড ফোলা এবং স্প্লিন পাওয়া যাচ্ছে, তখন আপনার চিন্তা করতে হবে এটা প্লেগ কিনা। ঠিক আছে, এবং এইসব পেশেন্ট অনেক সময় শকেও চলে যেতে পারে। আচ্ছা, আমাদের ইনভেস্টিগেশন থেকে মেইনলি পার্ট 1 এ পরীক্ষা কোশ্চেন আসছিল, ইনভেস্টিগেশন প্লেগের ইনভেস্টিগেশন থেকে। The organisms may be cultured from blood, sputum, বুবু, মানে সোর্স কোত্থেকে কালচার করা যায়, ব্লাড থেকে, স্পুটাম থেকে, বুবু থেকে, বুবু স্পিরিট থেকে। ফর র্যাপিড ডায়াগনোসিস গ্রাম, জিএমস এন্ড ওয়াসন সিস্টেম, তিন ধরনের স্টেইনের কথা বলা হচ্ছে, গ্রামস, জিএমস এন্ড ওয়াসন স্টেইনস are applied to some from these sites. And Yersinia pestis is seen as bipolar staining coccobacilli, sometimes referred to as having septipin appearance. Which one of the following is a septipin bacillus? Yersinia pestis. এটা আপনাকে অবশ্যই করতে হবে। So hence the diagnosis may be confirmed by seroconversion or a single high titer of anti-F1 antibodies in serum, DNA detection by PCR under evaluations. সো আমার মোটামুটি এই প্লেগ থেকে এইটুকু পর্যন্ত জানলাম, ইনভেস্টিগেশনটা একটু জানলাম। আর মোটামুটি এটা একটা বায়ো টেরোরিজমের একটা ওয়েপন হিসেবে ইউজ, বায়ো ওয়ারের একটা বা বায়ো টেরোরিজমের একটা ওয়েপন হিসেবে ইউজ করা হতো। এবং সাধারণত নিউমোনিক প্লেগ, বুবুনিক প্লেগ, সেপ্টিসিমিক প্লেগ, তিনটা ধরনের প্লেগ আছে। টাইপসের মধ্যে তিনটা টাইপস, এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে বুবুনিক প্লেগ, যেটা বুবু হিসেবে প্রেজেন্ট করে। বুবু কি জিনিস বলেছি, এন্ড ইনভেস্টিগেশন কিভাবে ডায়াগনোসিস করব আমাদের এইটুকু লাগবে। নাও চলে যাই আমরা লিস্টেরিওসিস। আমরা এই অর্গানিজমটা মেনিনজাইটিসে পড়েছিলাম, মনে আছে? লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। Listeria monocytogen is an environmental gram-positive bacillus that can contaminate food.
that can contaminate food. Outbreaks have been associated with raw vegetables, soft cheese, undercooked chicken, fish, meat, and pets. The bacterium demonstrate cold enrichment. এই শব্দটা মাথায় রাখতে হবে, cold enrichment outdoing other contaminating bacteria during refrigerations. ফ্রিজের থেকে সাধারণত এর মানে বসবাসের পছন্দের জায়গা ফ্রিজ, কোল্ড এনরিচমেন্ট সাধারণত ঠান্ডা জায়গা থেকেই এর বংশ বিস্তার সুবিধা হয়, ঠিক আছে। এই জন্য একটু আমরা যদি দেখেন, although foodborne outbreaks or gastroenteritis have been reported in immunocompetent individuals, Listeria causes more significant immunocompetent হয় but severity টা বেশি immunocompromised, especially pregnant women বা 55 বছরের উপরে যারা তাদের। এদিকে তেমন কিছু নাই, এদিকে তেমন কিছু আসেও না পরীক্ষায়। ইনভেস্টিগেশনটা একটু দেখতে পাই যে diagnosis made by blood and CSF culture, an organism grows steadily in culture media. The most effective regimen consists of combination of IV amoxicillin or ampicillin plus aminoglycosides. অ্যালার্জি থাকলে পেনিসিলিন অ্যালার্জি থাকলে সালফামিথক্সোজোল আর ট্রাইমিথোপ্রিপ ইউজ করা যেতে পারে। সো আমার মোটামুটি লিস্টেরিয়া থেকে এইটুকু দেখলেই হবে যে একটা কথা খালি মনে রাখবেন, যে ব্যাকটেরিয়াম ডেমনস্ট্রেট কোল্ড এনরিচমেন্ট, ঠিক আছে। তাহলে যখনই ফ্রিজিং কন্ডিশন বা টেম্পারেচার একদম মাইনাসে, তখন এরা ভালো বংশ বিস্তার করতে পারে, এই কথাটা একটু মাথায় রাখবেন। Okay, now let's go to the typhoid and paratyphoid fever. The typhoid and paratyphoid fever সাধারণত আমরা জানি যে ফিকুরাল রুটে ট্রান্সমিট হয়। টাইফয়েড ফিভার এন্ড প্যারাটাইফয়েড ফিভার অর্গানিজম মোটামুটি সবাই জানেন, তারপরে আমরা একটু হালকা দেখবো। এখানে দেখেন টাইফয়েড and paratyphoid enteric fever এর আরেক নাম, caused by infection with Salmonella typhi and Salmonella paratyphi A and B। এটা মোটামুটি আমরা জানি যে সাধারণত few days of bacteria কিছুদিন ব্লাডে পারসিস্ট করার পর, যখনই ইনফেকশন পারসিস্ট করার পর এরা ব্যাসিলাইটা মেইনলি লিম্ফোয়েড টিস্যু অফ দি স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন লিম্ফোয়েড টিস্যুতে এরা লোকালাইজ করে and resulting in typical lesions in the Pierce patches and polypus. And these were at first then ulcerate and usually heal. এটা আমরা মোটামুটি প্যাথোফিজিওলজি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পড়েছি, বাট আমাদের FCPS এ সাধারণত এত ডিটেইলস এখান থেকে ওই মাইক্রোবায়োলজি এত আসে না। তারপর আমরা একটু দেখি যে এখানে ক্লিনিক্যাল রিকভারি হওয়ার পরেও 5% ক্ষেত্রে পেশেন্ট বিকাম ক্রনিক ক্যারিয়ার। ক্রনিক ক্যারিয়ারের সাইড গুলো কোথায় এটা আমরা জানতে হবে। দ্যাট ইজ ক্রনিক ক্যারিয়ার যারা হয়ে যায় তারা কিন্তু কন্টিনিউ টু এক্সক্রিট ব্যাকটেরিয়া আফটার 1 ইয়ার। 1 বছর পর থেকে আপনার ব্যাকটেরিয়া এক্সক্রিট করতে পারে। এন্ড দ্য ব্যাকটেরিয়া লাইভ ইন দ্য কোথায় গল ব্লাডার ফর মান্থস অর ইয়ার্স এন্ড পাস ইন্টারমিডিয়েট ইন দি স্টুল অর লেস কমন ইন দি ইউরিন। তাহলে গল ব্লাডার কিন্তু একটা টিপিক্যাল ক্যারিয়ারের জন্য সাইট। এজন্য অনেক সময় দেখবেন টাইফয়েড প্যারাটাইফয়েড ফিভার ভালো হয়ে যাওয়ার পরও অনেক পেশেন্ট গল স্টোন নিয়ে প্রেজেন্ট করে, ঠিক আছে। এজন্য অনেক সময় যেসব পেশেন্ট এরকম ঘন ঘন টাইফয়েড ফিভার হয় তাদের কিন্তু পলিসিস্টেক্টমি করে ফেলার মানে অ্যাডভাইস করা হয়। সো আমরা এই জানা তথ্যগুলো আরেকবার রিক্যাপিচুলেশন করলাম। আমরা ক্লিনিক্যাল ফিচার্স যদি দেখি, আমরা সবাই জানি যে টাইফয়েড ফিভারের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 10 থেকে 14 দিন, অনেক সময় এর চেয়ে একটু হালকা বেশি হতে পারে। ক্লিনিক্যাল ফিচার গুলো একটু দেখি যে ফার্স্ট উইক সেকেন্ড উইক, এটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে ফার্স্ট উইকে কি থাকে, সেকেন্ড উইকে কি থাকে, থার্ড উইকে কি থাকে, তাহলে এন্ড অফ দ্য সেকেন্ড উইকে কি থাকে। তাহলে ফার্স্ট উইকে দেখেন ফিভার, হেডেক, মায়ালজিয়া, রিলেটিভ ব্র্যাডিকার্ডে, এই কথাটা কিন্তু মাস্ট পড়তে হবে। রিলেটিভ ব্র্যাডিকার্ডে মানে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ার যতটুকু পালস বাড়ার কথা ততটুকু পালস এখানে বাড়ে না, তুলনামূলক কম বাড়ে, এই জন্য তুলনামূলক কম হয়, এই জন্য এটাকে বলে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। এছাড়াও কনস্টিপেশন, ডায়রিয়া এন্ড ভমিটিং নিয়ে দিল। ফার্স্ট উইকের সাইন হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন কেন হয়? কনস্টিপেশন মে বি কজড বাই সোয়েলিং অফ দ্য লিম্ফোয়েড টিস্যু অ্যারাউন্ড দ্য ইলেসিক্যাল জাংশন। এইটা আপনাদেরকে একটু জানতে হবে যদি কেউ জানে বলে যে কেন হয়, ঠিক আছে। আর এই যে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া বললাম, এখানে একটু ডেফিনিশন দেওয়া আছে দেখেন, the pulse is often slower than would be expected from the height of the temperature, that is relative bradycardia। তাহলে টেম্পারেচার বাড়ার সাথে সাথে যতটুকু পালস বাড়ার কথা ছিল ততটুকু কিন্তু বাড়ে না, এই জন্য এটাকে বলা হয় রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া।
এন্ড অফ দ্য ফার্স্ট উইক, প্রথম সপ্তাহের শেষে রোজ স্পটস, এটা ট্রাঙ্কে ডেভেলপ করে। এছাড়া স্প্লেনোমেগালি, কাফ, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ডায়রিয়া। স্প্লেনোমেগালিটা খুবই মাইল্ড, হ্যাঁ। এন্ড অফ দ্য সেকেন্ড উইক ডেলিরিয়াম, complications, coma and death যদি untreated থাকে। So these are the clinical features of typhoid fevers. আচ্ছা, আমরা প্যারাটাইফয়েড ফিভারের ক্লিনিক্যাল ফিচারটি দেখি। কখন বলবো প্যারাটাইফয়েড? যখন কোর্স একটু শর্টার, মাইল্ডার দেন টাইফয়েড ফিভার, and the onset is often more abrupt with acute enteritis. The rash may be more abundant and the intestinal complications less frequent. এটুকু একটু প্যারাটাইফয়েড সম্পর্কে জেনে রাখবো। কমপ্লিকেশন তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কমপ্লিকেশনটা পরীক্ষায় আসে। The following are the complications of typhoid fever, এটা পারফরমেন্সের জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখেন আমরা জানি intestinal hemorrhage, perforation, আর আইটিস গুলো মেইনলি cholecystitis, meningitis, myocarditis, nephritis and persistent gallbladder cartilage after 1 year. ইনভেস্টিগেশন সাধারণত আমরা ব্লাড কালচার করেই ডায়াগনোসিস করি। তাহলে ইন দ্য ফার্স্ট উইক ডায়াগনোসিস মে বি ডিফিকাল্ট বিকজ ইন দিস ইনভেসিভ স্টেজ উইথ ব্যাকটেরিয়া দ্য সিম্পটমস আর দোজ উইথ জেনারেলাইজড ইনফেকশন উইদাউট লোকালাইজিং ফিচার। তাহলে প্রথম সপ্তাহে ডায়াগনোসিস একটু ডিফিকাল্ট হলো, ব্লাড কালচারে অনেকের পজিটিভ চলে আসে। এন্ড টিপিক্যালি সিবিসি তে লিউকোপেনিয়া, এটা একটা ইনফেকশাস অর্গানিজম এবং টাইফয়েডে অনেকেই মনে করে থাকতে পারেন যে ডাব্লিউবিসি কাউন্ট তো বাড়ার কথা না, ডেঙ্গু এন্ড টাইফয়েডে কিন্তু লিউকোপেনিয়া হয়। The blood culture establishes the diagnosis. It is a confirmatory and multiple cultures increase the yield. Stool culture করা যেতে পারে। এটা শুধু সেকেন্ড এন্ড থার্ড উইকে সবচেয়ে বেস্ট। এন্ড ভিডাল টেস্ট ডিটেক্ট অ্যান্টিবডিজ টু দ্য ও এন্ড এইচ অ্যান্টিজেন বাট ইজ নট স্পেসিফিক। তাহলে ভিডালটা হচ্ছে নট স্পেসিফিক। ম্যানেজমেন্ট যদি খেয়াল করি যে আমরা টাইফয়েড চিকিৎসা কি দিব, আমরা আপনারা সবাই জানেন, তারপর আমি জাস্ট এখানে ডেভিডসন একটু মার্ক করে দেওয়ার জন্য আমরা সাথে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্টিং করে আমরা দিই। তবে ক্লোরোফেনিকল এখন ব্যান্ড হয়ে গেছে, ইউজ করা হয়, অ্যাম্পিসিলিনও ইউজ করা না, কোট্রাইমোক্সিজোল এগুলোর কথা বলেছে, কিন্তু আমরা সবাই যেটা ইউজ করি সিপ্রোফ্লক্সাসিন অথবা ব্রড স্পেকট্রাম, এক্সপেক্টেড স্পেকট্রাম, সেফালোস্পোরিনটি অথবা সেফোটেক্সিমটি মেইনলি ইউজ করা হয়। এর আগে অ্যাজিথ্রোমাইসিন ইউজ করা হতো, বাট এখন এগুলো সাধারণত এখন করা হয় না। দেখেন ফ্লুরোকুইনোলস আর দ্য ড্রাগ অফ চয়েস, সিপ্রোফ্লক্সাসিন টুয়াইস ডেইলি ইফ ন্যালিটিক অ্যাসিড স্ক্রিনিং প্রেডিক্টস সাসেপ্টিবিলিটি, বাট রেজিস্ট্যান্স অনেক কমন থাকার কারণে এই যে এক্সটেন্ডেড স্পেকট্রাম সেফলোস্পোরিন, দ্যাট ইজ সেফট্রাক্সোন এন্ড সেফোটেক্সিম আর ইউজফুল অল্টারনেটিভস। এছাড়াও অ্যাজিথ্রোমাইসিন ওয়ান্স ডেইলি ইজ অ্যান অল্টারনেটিভ টু ফ্লুরোকুইনোলন রেজিস্ট্যান্স। আর পাইরেক্সিয়ার জন্য আমরা নাপা দিব, পাইরেক্সিয়া এটার জন্য আমরা সিমটোমেটিক নাপা দিয়ে রাখি এবং এটা 14 দিন পর্যন্ত হয়। যদি আমরা সেফট্রাক্সোন শুরু করি 14 দিন পর্যন্ত দিতে হয়। আর যারা ক্রনিক ক্যারিয়ার আপনি বুঝতে পারবেন তাদেরকে দেখেন chronic carriers were formerly treated for 4 weeks with ciprofloxacin but may require an alternative agent and durations guided by antimicrobial sensitivity testing. Cholecystectomy may be necessary. Cholecystectomy may be necessary. So this is all about typhoid fever. Typhoid fever আমরা মোটামুটি সবাই পরে অভ্যস্ত, এই জন্য অত বেশি দরকার নেই। ডেভিডসন থেকে যতটুকু আসে, যতটুকু পড়া দরকার অতটুকুই বললাম। আচ্ছা, এইদিকে যদি আমরা একটু দেখি যে তুলারেমিয়া, এখানে সাথে জাস্ট খালি তুলারেমিয়ার অর্গানিজমটা জুনোটিক ডিজিজ এটুকু জানলেই হবে, ঠিক আছে। এবং ইট ইজ কজড বাই হাইলি ইনফেকশাস গ্রাম নেগেটিভ ব্যাসিলাস ফ্রান্সিসেলা তুলারেন্সিস, ফ্রান্সিসেলা তুলারেন্সিস। এবং এটা কিন্তু তুলারেমিয়া বায়োটেররিজম, এটুকু জানেন যে ইট ইজ এ পটেনশিয়াল ওয়েপন ফর বায়োটেররিজম। এদিকে একটু কঠিন কথাবার্তা লিখে আছে, এদিকে ওরা 3 ধরনের ফর্ম দেখিয়েছে, যে আলসারো গ্ল্যান্ডুলার ভ্যারাইটি, পিওরলি গ্ল্যান্ডুলার ফর্ম, ওকুলো গ্ল্যান্ডুলার ফর্ম। এগুলা আসলে আপনার দরকার নাই। ইনভেস্টিগেশন টিউব এগ্লুটিনেশন টেস্ট করে করা হয়। যদি কঠিন কোশ্চেন হয় তুলারেমিয়া থেকে দিতে পারতে হবে। তুলারেমিয়া থেকে মানে এমআরসিপি তো খুব কম কোশ্চেন আসে, এফসিপিএস প্যাটার্নে কখনো আসে না। খালি কয়েকটা জিনিস জানার জন্য, জুনোটিক ডিজিজ, গ্রাম নেগেটিভ রড, ফ্রান্সিসেলা তুলারেন্সিস দিয়ে হয় এবং পটেনশিয়াল ওয়েপন ফর বায়োটেররিজম। 3 ধরনের টাইপস আছে, একটু জানতে পারেন যে আলসারো গ্ল্যান্ডুলার ভ্যারাইটি সবচেয়ে কমন টাইপস, এছাড়া গ্ল্যান্ডুলার ফর্ম, এছাড়া হচ্ছে ওকুলো গ্ল্যান্ডুলার ফর্ম। এইটুকু একটু খালি জানতে পারেন। ইনভেস্টিগেশনের মধ্যে দেখেন যে ব্যাকটেরিয়াল যে তুলারেমিয়া টিউব এগ্লুশন টেস্ট কনফার্মস দ্য ডায়াগনোসিস। এগুলো আসলে পরীক্ষা আসেন জাস্ট একটু হালকা ধারণা নেওয়ার জন্য। ওকে,
মেলিওডিসিস, এটা একটু আমাদের পড়তে হবে, কারণ এটা হচ্ছে স্যাররা অনেক সময় আপনার এরকম একটা সিনারিও দিয়ে থাকে যে একটা পেশেন্ট আসছে হাই গ্রেড ফিভার নিয়ে, 14 দিনের বেশি জ্বর এবং হাই সুইঙ্গিং টেম্পারেচার, ব্লাড কালচার করে সাসেপ্টেবল অর্গানিজম পাওয়া গেছে এবং সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন করে দেখা গেল লাংস অ্যাবসেস, লিভার অ্যাবসেস, স্প্লিন অ্যাবসেস। তাহলে যদি মাল্টিপল অর্গানে অ্যাবসেস থাকে তখন আপনাকে একটা টাইপ ডিফারেন্সিয়ালস যদি বলতে বলা হয় বা একটা যদি ধারণা করতে বলা হয় তখন আপনি বলবেন স্যার মেলিওডোসিস। এটা একটু অনেক সময় স্যাররা ধরে, কঠিন, এখনো এফসিপিএস পার্টন ওইরকম আসে না, তারপরে একটু দেখতে পারেন যে মেলিওডোসিস ইজ কজড বাই বারকোল্ডেরিয়া সিউডোমেলি। মেলিওডোসিস কি দিয়ে হয়? বারকোল্ডেরিয়া সিউডোমেলি, a saprophyte found in the soil and water. And infection is by inoculation or inhalation. The farmerদের বেশি হয়, হ্যাঁ, leading to bacteremia which is followed by the formation of abscess in the lungs, liver and spleen. The patient with diabetes, renal stone, thalassemia or severe burns are particularly susceptible. এটা খুবই ইম্পর্টেন্ট যে কোন পেশেন্ট মেলিওডিসিসের জন্য বেশি সাসেপ্টেবল। আমরা ক্লিনিক্যাল ফিচারটা যদি একটু দেখেন, clinical features, pneumonia is the most common feature, but localized skin nodules and sepsis, especially in diabetes, may occur. Diarrhea and hepatosplenomegaly may be observed. Chest X-ray করলে cavitary tuberculosis positive, chronic form গেলে multiple abscess occur in subcutaneous tissue, liver, spleen and bone accompanied by profound weight loss. So এটা হচ্ছে clinical features. Investigation আমরা কিভাবে, এখানে আমরা একটা স্পেশাল আগারের নাম জানবো, অ্যাশ ডাউন আগার। এখন কালচার অফ ব্লাড, স্পুটাম অর পাস অন সিলেক্টিভ মিডিয়া যেটা করে অ্যাশ ডাউন আগার may yield বারকোল্ডেরিয়া সিউডোমেলি। এছাড়াও ল্যাটেক্স এগ্লুটিনেশন টেস্ট করা যেতে পারে। চিকিৎসা যদি আমরা দেই, চিকিৎসার ক্ষেত্রে দেখেন ইন দ্য অ্যাকিউট ইলনেস প্রম্পট ইনিশিয়েশন অফ এম্পিরিক্যাল থেরাপি। এম্পিরিক যদি বলে যে মেলোডিস চিকিৎসা করে, তো মাল্টিপল অর্গান অ্যাবসেস চিকিৎসা করো কিভাবে? লাইফ সেভিং, তাহলে সেপ্টাজিডিম অর মেরোপেনেম ইজ গিভেন 2 থেকে 3 সপ্তাহ, ফলোড বাই মেইনটেনেন্স থেরাপি ফর কোট্রাইমোক্সাজোল প্লাস ট্রাইমেথোপ্রিম অর ডক্সিসাইক্লিন দেওয়া যেতে পারে। An abscess should be drained surgically. So this is melioidosis. Melioidosis থেকে আমাদের এইটুকু জানলেই হয়ে যাবে। অ্যাক্টিনোমাইসিট ইনফেকশন থেকে রিসেন্টলি আপনাদের একটা কোশ্চেন আসছে পার্ট 19 জানুয়ারিতে, যে অ্যাক্টিনোমাইসিস থেকে পেশেন্টের হিস্ট্রিটা এরকম দেওয়া ছিল যে পেশেন্ট কয়েকদিন যাবত জ্বরে ভুগতেছে এবং হেড নেক রিজনে, সার্ভাইকাল রিজনে আপনার হচ্ছে সাপোরেটিং ইনফেকশনস ডেভেলপ করেছে উইথ ডিসচার্জিং সাইনাস। তখন আপনাকে ডায়াগনোসিস কি বলতে হবে? তখন ডায়াগনোসিস বলতে হবে যে অ্যাক্টিনোমাইসিট ইসরায়েলি কিনা। অ্যাক্টিনোমাইসিট ইসরায়েলিটা মোটামুটি এরকম পেশেন্টের সিনারিও থাকে। সো আমরা অ্যাক্টিনোমাইসিট ইনফেকশনটা একটু হালকা এখান থেকে, যেহেতু পরীক্ষা স্যাররা কোশ্চেন বিভিন্ন সময় একটু কঠিন করলে ঘুরাই ফিরে দিতে পারেন। অ্যাক্টিনোমাইসিটস ইনফেকশনস এর মধ্যে একটা হচ্ছে নোকার্ডিওসিস, অ্যাক্টিনোমাইসিস, এই দুটি স্পেসিসই মেইনলি বলবো। নোকার্ডিওসিস ইজ আনকমন ইনফেকশন বাই caused by aerobic actinomycetes of the genus Nocardia, যেটা সাধারণত সয়েলে পাওয়া যায়। ইনফেকশনটা কিভাবে হয়? ইনফেকশন বাই ডাইরেক্ট ট্রমাটিক ইনোকুলেশন or occasionally by inhalation or ingestion. Nocardiasis can result in localized cutaneous ulcer or nodules, most often in the lower limbs. যেগুলো ক্রনিক ডিস্ট্রাক্টিভ ইনফেকশন, এদের ক্ষেত্রে আপনি দেখেন ক্রনিক ডিস্ট্রাক্টিভ ইনফেকশন in the tropical countries can result in actinomycetoma involving soft tissues with occasional penetration to the bone. And actinomycetoma may also be caused by aerobic actinomycetes and similar clinical syndrome eumycetoma caused by filamentous fungi. Filamentous যে ফাঙ্গাস গুলো আছে ওইগুলো দিয়ে ইউমাইসেটোমা হতে পারে, আর অ্যাক্টিনোমাইসিটস দিয়ে কিন্তু হয় অ্যাক্টিনোমাইসেটোমা। সিস্টেমিক নোকার্ডিয়া ইনফেকশন যাদের হয়ে যায়, মোস্ট কমনলি ইন ইমিউনোকম্প্রোমাইজড ইন্ডিভিজুয়ালস, রিজাল্ট ইন সাপোরেটিভ ডিজিজ উইথ লাং এন্ড ব্রেইন অ্যাবসেস। সো আমাদের এই নোকার্ডিওসিস থেকে এইটুকুই জানলেই হবে। নোকার্ডিয়া আমরা জানি লং ফিলামেন্টাস গ্রাম পজিটিভ রডস, যেটা উইকলি অ্যাসিড ফাস্ট এবং কালচার ইজিলি গ্রোন করানো যায়। সো আমাদের মোটামুটি জাস্ট নোকার্ডিওসিস বা নোকার্ডিয়ার জাস্ট এইটুকু হালকা পাতলা একটু ধারণা নিয়ে রাখলাম। এটা কিন্তু আসে না, কখনো আসবেও কিনা সন্দেহ, কিন্তু এই যে নিচ থেকে এখান থেকে জানুয়ারির 19-এ পার্ট 1 কোশ্চেন আসছে।
আমি যেটা বলেছি দেখেন, এটা হচ্ছে anaerobic actinomycetes দিয়ে হয় actinomyces which are predominantly common cells in the normal oral cavity common cells. They are capable of oral cavity থেকে capable of causing deep suppurating infection in the head and neck, যেটা বলা হয় cervicofascial actinomycosis, and the lung and the lungs thoracic actinomycosis. They also cause suppurating disease in the pelvis associated with IUCD, intrauterine contraceptive device. সাধারণত actinomyces ইসরায়েলি দ্বারা এরকম হয় যে হেড নেকে ডিসচার্জিং সাইনাস, মানে সাপোরেটিভ ইনফেকশন উইথ ডিসচার্জিং সাইনাস, তখন আপনাকে চিন্তা করতে হবে অ্যাক্টিনোমাইসিস ইসরায়েলি কিনা। এন্ড দেখেন is caused by many different actinomyces. The most common form is actinomyces israeli. তাহলে এটাই পরীক্ষা আসছিল যে actinomyces israeli। ওকে, চিকিৎসা সাধারণত ডক্সিসাইক্লিন আর পেনিসিলিন দিয়ে করতে হয়। সো এইখান থেকে জানুয়ারি 19-এ আসছে কোশ্চেনটা, চিন্তা করে কোন জায়গা থেকে কোশ্চেন দিয়েছে। আচ্ছা, নাও আমরা চলে যাব গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ইনফেকশন, দ্যাট ইজ স্ট্যাফিলোকক্কাল ফুড। এখানে কিছু ফুড পয়জনিং, যেখানে পার্ট 1 এ প্রায় এভরি ইয়ারেই একটা সিঙ্গেল বেস থাকে। হ্যাঁ, স্ট্যাফিলোকক্কাল ফুড পয়জনিং এন্ড ব্যাসিলাস সিরিয়াস ফুড পয়জনিংটা একটু বেশি কমন, এগুলো সাধারণত পরীক্ষা একটু বেশি আসে। যদি কোনো পেশেন্টের এরকম খাবার খাওয়ার পরে পেশেন্টের নৌসিয়া উইথ প্রফিউজ ভমিটিং ডেভেলপ করছে খাবার খাওয়ার 1 থেকে 6 ঘন্টার মধ্যে, তখন কি ডায়রিয়া কিন্তু অত প্রমিনেন্ট না, নৌসিয়া উইথ প্রফিউজ ভমিটিং, তখন আপনাকে এটি স্ট্যাফিলোকক্কাল ফুড পয়জনিং সাসপেক্ট করতে হবে। আর কখন আপনি ব্যাসিলাস সিরিয়াস সাসপেক্ট করবেন, যখন রিহিটেড ফ্রাইড রাইস রেস্টুরেন্টে কয়েকজন বন্ধু বান্ধব খাইতে গেছে, খাওয়া দাওয়া করে আসা 3-4 ঘন্টার মধ্যেই, মানে 6 ঘন্টার ভিতরে আর কি, বা দেখা গেছে যে 12 থেকে 24 ঘন্টার ভিতরে, আমরা 6 থেকে 24 মানে লেস দেন 6 আওয়ার্স বলি, যে 12 থেকে 24 ঘন্টার ভিতরে দিলে কিন্তু ব্যাসিলাস কখনোই সম্ভব না। তাহলে লেস দেন 6 আওয়ার্স এর মধ্যে যেরকম রেস্টুরেন্টে গিয়ে ফ্রাইড রাইস বা রিহিটেড ফ্রাইড রাইস খেয়ে আসে, সাথে ভমিটিং, নাউসিয়া, সিভিয়ার ডায়রিয়া বা সাম উইথ মানে খাওয়ার 1-2 ঘন্টার মধ্যেই ডায়রিয়া, তখন আমরা চিন্তা করি এটা ব্যাসিলাস সিরিয়াস ফুড পয়জনিং। আর স্ট্যাফিলোকক্কাল ফুড পয়জনিং এর ডায়রিয়া তো কমন না, নাউসিয়া ভমিটিং খাওয়ার পর যদি শুরু হয়, এটা স্ট্যাফিলোকক্কাল ফুড। আর ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স ফুড পয়জনিং কখন বলবো, এটা সাধারণত 6 ঘন্টার পরে হবে, 6 থেকে 12 ঘন্টা খাবার খাওয়ার পরে যদি এরকম ডায়রিয়া, অ্যাবডোমিনাল ক্র্যাম্প শুরু হয়, সেক্ষেত্রে আমার চিন্তা করতে হবে ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স কিনা। এবং সাধারণত এটা মাংস খাওয়ার পরে বেশি হয়, যেগুলো ইনকমপ্লিটলি কুকিং করা। ঠিক আছে, এটা একটা হতে পারে। আর হচ্ছে ক্যাম্পোলিব্যাক্টার জেজুনি ইনফেকশনস। ক্যাম্পোলিব্যাক্টার জেজুনি সাধারণত ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 5 দিন। আপনার পেশেন্টের এরকম হিস্ট্রি থাকে, যে আজকে মনে করেন কোনো মিল্ক প্রোডাক্ট অথবা চিকেন বা বিফ, এগুলো যদি ইমপ্রপারলি কুকড করা বা পাস্টুরাইজড মতো না করা হয়, সেক্ষেত্রে কলিক অ্যাবডোমিনাল পেইন খাওয়ার পর কলিক অ্যাবডোমিনাল পেইন এমন সিভিয়ার অ্যাপেন্ডিসাইটিসের মতো অনেক সময় মনে হয়। তো ডায়রিয়া হলো, হওয়ার পরে দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে এরকম হয় যে জিবিএস এর মতো একদম 4 হাত পা অবশ হয়ে গেছে, তখন আপনাকে সাসপেক্ট করতে হবে ক্যাম্পোলিব্যাক্টার জেজুনি ইনফেকশন কিনা। এরকম একটা সিনারিও, আমি যে সিনারিও গুলো বললাম যে পরীক্ষায় এই ব্যাকটেরিয়াল গ্যাস্ট্রোএন্টারাইটিস থেকে কোশ্চেন গুলো কিরকম আসে। সো আমরা একটু হালকা এখানে দেখি, দেখি স্ট্যাফিলোকক্কাল ফুড পয়জনিং। তাহলে দেখেন স্ট্যাফিলোকোকাস অরিস ইজ ট্রান্সমিটেড ইন দ্য হ্যান্ডস অফ ফুড হ্যান্ডলার্স, যারা খাবার আপনাকে সার্ভ করে তাদের হাত থেকে হয় টু দ্য ফুড স্টেপস সাচ এজ ডেইরি প্রোডাক্টস ইনক্লুডিং চিজ, কুকড মিটস। inappropriate storage of the foods allows growth of the organism. তাহলে ঠিক মতো যদি খাবার স্টোর না করা হয়, সেক্ষেত্রে এখানে হতে পারে and nausea and profuse vomiting develop within 1 থেকে 6 hours. Diarrhea may not be marked. টক্সিন যেটা কাজ করে সুপার অ্যান্টিজেন, এবং এইসব পেশেন্টের সিগনিফিকেন্ট নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস কিন্তু থাকতে পারে, এই যে যেগুলো ক্লিনিক্যালি অন্যদিকে চলে যেতে পারে। বাট আমি বললাম যে খাবার খাওয়ার পর যদি প্রচুর নশিয়ান ভমিটিং হয় বা ডায়রিয়া লেস মার্ক, ডায়রিয়া হতে পারে নাও থাকতে পারে, তখন আপনাকে সাসপেক্ট করতে হবে স্ট্যাফিলোকোকাল ফুড পয়জনিং। আর খাওয়ার পরপরই 6 ঘন্টার মধ্যে যদি 1 থেকে 2 ঘন্টার মধ্যে যদি সিভিয়ার ডায়রিয়া নিয়ে আসে এবং যদি ফ্রাইড রাইস খাওয়ার হিস্ট্রি থাকে, তখন ওটা চলে যাবে ব্যাসিলাস সিরিয়াস। আচ্ছা, স্ট্যাফিলোকোকাল ফুড পয়জনিং যেহেতু নশিয়া ভমিটিং অনেক কমন, এই জন্য অ্যান্টিএমেটিক এন্ড অ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইড রিপ্লেসমেন্টটা বেশি জরুরি। ব্যাসিলাস সিরিয়াস আমরা প্রথম কয়েকটা লাইন দেখলেই ক্লু পেয়ে যাব। যে দেখেন যে rapid onset of vomiting and some diarrhea within hours of food consumption which resolves within 24 hours, 24 ঘন্টার মধ্যে আবার রিজলভ হয়ে যায়। ফ্রাইড রাইস এটাই পরীক্ষায় সাধারণত বেশি ক্লু থাকে, আমাদের সময় 1 বছর পরই আসে। সিঙ্গেল বেসের জন্য সবচেয়ে খুবই ইম্পর্টেন্ট পার্ট, মানে মাস্ট।
ঠিক আছে, fried rice and freshly made sauce are frequent sources. The organism grows and produces enterotoxin during the storage. ঠিক আছে, এটুকু আমাদের জানতে হবে, 24 ঘন্টার পরে আবার ভালো হয়ে যায়। আচ্ছা, Clostridium perfringens যেটা আমরা জানবো যে if contaminated meat products are incompletely cooked and stored in anaerobic conditions, Clostridium perfringens spores germinate and viable organisms multiply. Subsequent reheating of the food causes release of enterotoxin. Symptoms, that is diarrhea and cramp occur 6 থেকে 12 ঘন্টা, এটাও কিন্তু রিহিটিং এর মাধ্যমে হয় 6 থেকে 12 ঘন্টা খাবার খাওয়ার পরে। The illness is usually self-limiting। ঠিক আছে, তো এইখান থেকে আমরা কিন্তু মোটামুটি একটা ক্লু পেয়ে গেলাম। ওকে, আবার অনেক সময় Clostridium perfringens ফুড পয়জনিং ফ্যাটাল পর্যায়ে চলে যেতে পারে। দেখেন CNE, Clostridium necrotizing enteritis, CNE or pig bell is often fatal type of food poisoning caused by a beta toxin of Clostridium perfringens type C. এটুকু একটু জেনে রাখেন। Clostridium jejuni ইনফেকশন, যেটা Clostridium jejuni আমি যেটা বললাম যে GBS এর সাথে অ্যাসোসিয়েটেড, এটা একটু এখান থেকে কয়েকটা তথ্য আমরা দেখব। এটা একটা জুনোস, দেখা যাচ্ছে জুনোসিস। Although contaminated water may be implicated, the most common source of infections are chicken, beef and contaminated milk product. The most common source of infection is chicken, beef and contaminated milk product. Incubation period 2 থেকে 5 দিন। Colic abdominal pain may be severe and mimic acute appendicitis, যেটা বলেছি, or other surgical pathology. Nausea, vomiting, significant diarrhea frequently containing blood or confusions। তাহলে আমার এটা বলতে খেয়াল ছিল না যে ব্লাডি ডায়রিয়া একটা কজ হচ্ছে ক্যাম্পেলোবাক্টার জেজুনি। ব্লাডি ডায়রিয়া কিন্তু ব্যাসিলাস সিরিয়াস আর স্টেফিলোকোকাল ফুড পয়জনিং, Clostridium perfringens ফুড পয়জনিং আপনি এক্সক্লুড করে ফেলতে পারেন। The majority of Campylobacter infections affect fit young adults and are self-limiting 5 থেকে 7 দিন। Approximately 1% of people will develop bacteremia and possible distant food infection. Campylobacter have been linked to GBS and post-infectious reactive arthritis. এই হচ্ছে মোটামুটি আমার Campylobacter সম্পর্কে, যে ব্লাডি ডায়রিয়া নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসবে। নাও চলে যাবো আমরা ইকোলাই অ্যাসোসিয়েটেড ডিজিজ গুলো আমরা যদি দেখি। ইশরিকা কোলাই, তাহলে ইশরিকা কোলাই কতগুলো সাবটাইপস আছে। আমরা জানি ইকোলাই আমাদের একটা নরমাল ফ্লোরা, কোনটা এন্টারোপ্যাথোজেনিক স্ট্রেনস মে ফাউন্ড ইন দ্য গাট অফ দ্য হেলদি ইন্ডিভিজুয়ালস। এছাড়াও কিছু টাইপস দেখেন, এন্টারোটক্সিজেনিক ইকোলাই, এটা হচ্ছে সবচেয়ে মোস্ট কমন কজ অফ ট্রাভেলার্স ডায়রিয়া, এটা সিঙ্গেল বেস্টে পরীক্ষায় আসছে। আরো কজ আছে ট্রাভেলার্স ডায়রিয়া, যেটা আমি আপনাদেরকে প্রথমে এই চ্যাপ্টারের শুরুতে দেখে আসছি। সাধারণত পেশেন্টের একটা সিক্রেটরি ডায়রিয়া থাকে, খুবই সিক্রেটরি ডায়রিয়া, এবং 3 থেকে 4 দিনের মধ্যে অনেক সময় ভালো হয়ে যায় এটা, এবং একটা হিস্ট্রি থাকে রিসেন্টলি বাইরের দেশে ঘুরে আসে। The organism produce either a heat level or heat stimulant, দুইটাই তৈরি করতে পারে, causing marked secretory diarrhea or vomiting after 1 থেকে 2 days of incubations. আর হচ্ছে ইনভেসিভ, ইনভেসিভ দিয়ে বুঝাচ্ছে যে এটা ডায়রিয়াটা যেটা হবে এটা ব্লাডি ডায়রিয়া হবে। দেখেন EIEC is very similar to Shigella dysentery and caused by invasion and destruction of colonic mucosal cells. এখানে কোনো enterotoxin produced হয় না। acute diarrhea, abdominal cramp, some scanty blood streaming with this tumor. Bloody diarrhea একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে enteroinvasive। এন্টারোপ্যাথোজেনিক ইস্যুলাই, এটা সাধারণত ইনফ্যান্টদের যে ডায়রিয়াটা হয় এটা ইনফ্যান্টাল ডায়রিয়া, এটুকুই খালি খেয়াল রাখেন, এবং এটা কমন হেলদি ইন্ডিভিজুয়ালও পাওয়া যায় গাটে। এন্টারোঅ্যাগ্রেসিভ ইকোলাই, they produce a local active enterotoxin and demonstrate particular stacked brick aggregation to tissue culture cells when viewed by microscopy. Just একটু খেয়াল রাখেন, কঠিন জিনিস যদিও দেওয়ার সম্ভাবনা খুব কম, মাইক্রোস্কোপিতে দেখলে স্ট্যাকড ব্রিক এগ্রিগেশন, মানে একেবারে ইট একেবারে স্ট্যাক করে রাখলে যেরকম দেখা যায়, এগ্রিগেট করে রাখলে দেখা যায় ওরকম দেখা যায়। এন্টারোহিমোরেজিক ইশরিকা কোলাই, এটা আমাদের খুবই কমন। দেখেন ইকোলাই এই স্ট্রেনটা 01578 is perhaps the best known of these verotoxin producing E. coli, but others including types 0126, 01111 are also implicated. Although the incidence of enterohemorrhagic E. coli
is considerably lower than the Campylobacter salmonella. It is increasing in the developing world like Bangladesh. আমাদের কিন্তু এটা প্রায় ইনক্রিজ এবং দেখেন ইনফেক্টিভ ডোজ মানে the organism has extremely low infecting dose 10 to 100 organisms only. ঠিক আছে, ইনকিউবেশন পিরিয়ড সাথে 1 থেকে 7 দিন। ইনকিউবেশন পিরিয়ড যে খুব বেশি তাও না। তাহলে কোথায় একটু দেখি আমরা পরের পেজে কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য। Enterotoxins have both a local effect on the bowel and distant effect on particular body tissues such as glomerular apparatus, heart and brain. The potentially life-threatening hemolytic uremic syndrome, যেটা bloody diarrhea নিয়েও প্রেজেন্ট করে, the potential life-threatening hemolytic uremic syndrome occurs in 10 to 15% of sufferers from these infections arising 5 to 7 days after the onset of symptoms. আমি হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম বলেছি, কোন স্ট্রেনটা সবচেয়ে কম? বিশ্বরেখা খোলাই 0157:87, এটা দিয়ে সাধারণত সবচেয়ে বেশি হয়। আচ্ছা, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল ইনফেকশন, যেটা একটাই কোশ্চেন এই পর্যন্ত আসছে মানে ঘুরে ফিরে, যে সিটোমেম্ব্রানাস কোলাইটিস বা অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। একটা পেশেন্ট আপনার হসপিটালে কোলিসিস্টেক্টমি হলো, কোলিসিস্টেক্টমি হওয়ার পরে 7 দিন বডি স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক করো, তারপর ডায়রিয়া শুরু হলো। হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল ইনফেকশনস। এটাই আসে, ঘুরে ফিরে এই একটাই আসে। এটি আমাদেরকে একটু জানতে হবে যে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল ইজ দ্য মোস্ট কমনলি ডায়াগনোসড কজ অফ অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। এটি আমাদের মোটামুটি জানতে হবে। and is an occasional constituent of the gut microbiome. Difficile can produce two toxins A and B, দুই ধরনের টক্সিন প্রডিউস করতে পারে। Clostridium difficile infection usually follows antimicrobial therapy which alters the composition of the GI tract, composition of gastrointestinal flora, and may result in colonization with toxigenic Clostridium difficile if the patient is exposed to difficile spores. এটা পর্যন্ত একটু পরে রাখতে হবে। এই Clostridium difficile একটা hypervirulent strain আছে, Ribotype 027 has emerged which produce more toxin and more severe disease than other Clostridium difficile infections. So আমাদেরকে Clostridium difficile infections এই আমাদের মোটামুটি এই একটাই জিনিস জানতে, যে pseudomembranous colitis প্রেজেন্ট করে, এবং এটা কিন্তু অনেক সময় এরকম সিগমোডোস্কোপি করেও কিন্তু অনেক সময় প্রুভ করা যায়। সো আমাদের এত কিছু জানার দরকার নেই। যেটা পরীক্ষায় আসে যে অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়ার জন্য সবচেয়ে বেশি কোন অর্গানিজম দেয়? Clostridium difficile infections। এবং এটা চিকিৎসা কিভাবে করবো? ফার্স্ট লাইন অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি হচ্ছে মেট্রোনিডাজোল 3 বেলা ফর 10 ডেজ, অথবা ভ্যানকোমাইসিন 4 বেলা 7 থেকে 10 দিন দিলে আমাদের মোটামুটি হয়ে যায়। সো is a colonoscopic view showing numerous adherent pseudomembranes on the pseudomembranes. The first line antimicrobial therapy involves metronidazole 500 mg orally 3 times daily for 10 days, or vancomycin 125 mg 4 times daily for 7 to 10 days. ঠিক আছে। আচ্ছা, কলেরা থেকে আমাদের পার্ট 1 এ একেবারে সহজ একটা ক্লু শিখিয়ে দেই। এটা আমাদের সময় 15তে আসছে, 18তে আসছে। কলেরা থেকে কি কোশ্চেন হয়? কলেরা থেকে এরকম আপনার দিয়ে দিবে যে patient sudden severe acute watery diarrhea followed by shock-like features like hypotension, severe dehydration present examination. যখনই hypotension, dehydration with acute watery diarrhea, এই তিনটা কথা আপনাকে আপনার হিস্ট্রিতে থাকবে, কোনো কথা নেই, সোজাসুজি আপনি এটা অ্যান্সার দিতে ভিব্রিও কোয়ালিটি, অর্গানিজম কোনটা ভিব্রিও কোয়ালিটি, এবং এটাই পরীক্ষা আসছে। তাহলে এত ফ্লুইড লস হয় যে পেশেন্টের একদম সিভিয়ার ডিহাইড্রেশন ডেভেলপ করে পেশেন্ট শকে চলে যেতে পারে, এবং পেশেন্টের আরো একটা ক্লু থাকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স লিডিং টু ইন্টেন্স ডিহাইড্রেশন। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এই সিনারিওটা অনেক সময় পরীক্ষার হলে বেশি দিয়ে দেয়। সো আমরা কলেরা থেকে জাস্ট হালকা পাতলা কয়েকটা লাইন, আমি আপনাদের মেইন কোশ্চেনের সিনারিওটা কিন্তু অলরেডি বলে ফেলছি। সো আমরা কলেরা থেকে ইম্পর্টেন্ট কয়েকটা লাইন দেখি। দেখেন, কলেরা caused by Vibrio cholerae serotype 01 is the archetypal toxin mediated bacterial cause of acute watery diarrhea. Pathophysiology টা এখানে দেয়া আছে। Enterotoxin activates adenylate cyclase in the intestinal epithelium, inducing net secretion of chloride in water.
Vibrio cholerae 01 has two biotypes, classical and E1 TOR, and each of these has two distinct serotypes, Inaba and Ogoa. Just এটুকু পর্যন্ত একদম কিছু লাগবে না, এগুলো আমাদের তো আসেও না। E1 TOR is the most resistant to commonly used antimicrobials than classical Vibrio and causes prolonged carriage in 5% of infections. An atypical serotype 0139, যেটা বাংলাদেশে সবচেয়ে কমন, has been responsible for localized outbreaks in Bangladesh. বাংলাদেশের কথা কিন্তু লিখা আছে। Organisms survive for up to 2 weeks in fresh water and 8 weeks in salt water. Transmission is normally through infected drinking water, shellfish, and food contaminated by flies or on the hands of carriers. এটা হচ্ছে টিপিক্যাল, আমরা মোটামুটি সবাই জানি যে সাধারণত মিষ্টির দোকান থেকে বেশি হয়, যেখানে মাছি বেশি, বা পরোটার দোকান থেকে। ক্লিনিক্যাল ফিচার্স আমি যা বললাম একদম তাই এখানে লিখে আছে, দেখেন সিভিয়ার ডায়রিয়া উইথ কলিক followed by vomiting, rice water material is passed, consisting of clear fluid with flecks of mucus diarrhea. Classical cholera produce enormous loss of fluid and electrolytes, leading to intense dehydration, weak muscular cramp, shock and oligular develop, but mental clarity remains. Death from acute circulatory occur rapidly unless fluid replacement is needed. Okay. মোটামুটি যা বলেছি এখানে সবই আছে। ডায়াগনোসিসটা করবেন কিভাবে, দেখেন stool dark field microscopy shows the typical shooting star motility of Vibrio, and rectal swab নিয়ে stool culture করা যায়। Cholera is the notifiable under international health regulation, notifiable disease আমরা জানি, এবং চিকিৎসা হচ্ছে সার্কুলেশন মেনটেন করতে হবে। রিঙ্গার্স ল্যাকটেট is the best fluid for IV replacement. Okay, রিঙ্গার্স ল্যাকটেট। এখানে এদিকে একটু হালকা একটু রিডিং করেন। টোটাল ফ্লুইড রিকোয়ারমেন্টস মে এক্সিড 50 লিটার ওভার এ পিরিয়ড অফ 2 to 5 days। চিন্তা করেন কি পরিমাণ লস হয়। 3 days treatment with, এটা খুব ইম্পর্টেন্ট, 3 days treatment with tetracycline 250 mg 4 times daily, a single dose of doxycycline 300 mg or ciprofloxacin 1 gram in adults reduce the duration of excretion of Vibrio cholerae and the total volume of fluid needed for replacement. Tetracycline ইউজ করা যেতে পারে অথবা doxycycline ইউজ করা যেতে পারে অথবা ciprofloxacin। প্রিভেনশনের এই প্রথম প্যারাটুকু বললেই হবে, strict personal hygiene and flies must be denied access to food, oral vaccines। এই মোটামুটি কলেরা থেকে আমাদের আর তেমন কিছু লাগবে না। আমি এত কিছু আসে না, খালি সিনারিওটা বললাম। সিনারিও ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ডিহাইড্রেশন, আপনার হচ্ছে অলিগিউরিয়া, এগুলো থাকলে, শকের ফিচার থাকলে, আর যদি অ্যাকুট রোটারি ডায়রিয়া, প্যাসেজ অফ মিউকাস, ক্লিয়ার ওয়াটারি ডায়রিয়া, আনটিল আদারওয়াইজ দিস ইজ ভিব্রিও কলেরা। ব্যাসিলারি ডিসেন্ট্রি শিগেলোসিসে আমরা জাস্ট খালি কয়েকটা লাইন দেখবো যে আমরা ইসোরেটিয়া কোলাই দেখেছিলাম 10 to 100 অর্গানিজমস লাগে, বাট এইখানে ইনফেক্টিং ডোজ আরো কম, 10 organisms only. Shigella are gram-negative rods closely related to the E. coli that invade the colonic mucosa. Shigella are chatta subgroups: dysentery, flexneri, voidis, sonni. Shigella are often resistant to multiple antibiotics, especially in the tropical. The organism only infects humans in spirit facilitated by low infecting dose. A low infecting dose আমাদের জানতে হবে spread টা দেখেন, contaminated food by person to person transmission by unwashed hands after defecations is the important factors. Clinical feature আমরা এইটুকু করলেই হবে। In moderately severe illness, the patient complains of diarrhea, colic abdominal pain, tenderness, stools are small, blood and purulent exuded with little। তাহলে ব্লাডি ডায়রিয়ার আরেকটা কজ, আমরা ব্লাডি ডায়রিয়ার কজ কিন্তু শিখেছি, আমি জাস্ট এখানে রিক্যাপিচুলেশনস। আমরা কিন্তু প্রথমেই ব্লাডি ডায়রিয়ার কজগুলা একদমই মানে পার্ট 1 এই লেকচার ইনফেকশাস ডিজিজের পার্ট 1 এ কিন্তু প্রথম ব্লাডি ডায়রিয়ার কজগুলো দেখেছি। এখানে আপনাদের যেহেতু ইনফেকশাস ডিজিজ অনেক বড়, পড়তে সমস্যা, আমি জাস্ট সুন্দর করে একটু গুছাই দিচ্ছি, এটুকু করলেই হবে। ম্যানেজমেন্ট এন্ড প্রিভেনশন, ম্যানেজমেন্টের সাথে অ্যাজিথ্রোমাইসিন এর কথাই বলা, ওরাল রিহাইড্রেশন থেরাপি, আইভি ওয়াটার ইলেক্ট্রোলাইট লস, যদি ডায়রিয়া সিভিয়ার হয় সেক্ষেত্রে
আইভি ওয়াটার ইলেক্ট্রোলাইট লস হচ্ছে ইন্ট্রাভেনাস ফ্লুইড দিতে পারে। অ্যান্টিবায়োটিক থেরাপির মধ্যে সিপ্রোফ্লক্সাসিন 3 দিন, অ্যাজিথ্রোমাইসিন, সেফট্রাইজিন 12 মিনিট। এই হচ্ছে মোটামুটি ব্যাসিলারি ডিসেন্ট্রি বা আমাশা যেটা বলা হয়। আচ্ছা, ডিপথেরিয়া থেকে শুধু লাগবে কমপ্লিকেশনটা, পরীক্ষায় একটা জিনিস আসে ডিপথেরিয়া থেকে কমপ্লিকেশন। আর কোন অর্গানিজম দিয়ে হয়? সবাই আমরা জানি কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া দিয়ে হয়, এবং আপার রেসপিরেটরি ইনফেকশন একটা ইম্পর্টেন্ট অর্গানিজমস, এবং এটা হচ্ছে এক্সোটক্সিন প্রডিউসিং অর্গানিজম, যেটা ড্যামেজ করে হার্ট, মাসল এন্ড দ্য নার্ভাস সিস্টেম। এই জন্য কমপ্লিকেশন এই সিস্টেমগুলোর উপরই বেশি থাকে। ক্লিনিক্যাল ফিচার্সটা এখানে একটু দেখবেন যে অ্যাকুট ইনফেকশন, মেমব্রেনাস টেনসিলাইটিস, nasal infections or laryngeal infections or skin infection থাকতে পারে, কমপ্লিকেশন laryngeal obstruction, myocarditis, peripheral neuropathy। কমপ্লিকেশন গুলোই সাধারণত স্যাররা পরীক্ষায় খুব পছন্দ করে। একটা ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ফিচার খালি দেখে রেখেন, 2 থেকে 4 দিন। এটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। The diagnostic feature is the wash leather elevated greenish green membrane on the tonsils. It has a well-defined edge, is firm, adherent, and is surrounded by zone of inflammations. There may be swelling of the neck. There is bull neck and tender enlargement of the lymph nodes. Just একটু মাথায় রাখেন। আর আমাদের এখানে তেমন কিছু লাগবে না। এখানে ডেঞ্জারাস কিছু লেট কমপ্লিকেশনের কথা বলা আছে। ডেথ from acute circulatory failure may occur in the first 10 days. Late complications arises as a result of toxin action on the heart and the nervous systems. 25% survivors of the early toxemia may later develop myocarditis, arrhythmia, or cardiac failure. But these are usually reversible with no permanent damage on other than heart block in survivors. 75% ক্ষেত্রেই কিন্তু নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট হয়ে যায়। অ্যানথ্রাক্স, এটা সম্পর্কে আমরা দুই একটা তথ্য দেখব। অ্যানথ্রাক্স এটা একটি জুনোটিক অর্গানিজম, এটা কিন্তু বায়োটেররিজম ইউজ করা হয়, ঠিক আছে? তো যদি আমরা গরুর মাংস থেকেও হতে পারে, গরুর চামড়া থেকে, এরকম একটা সিনারিও থাকে। আমি আপনাদেরকে বলি, যেটা পরীক্ষায় একবার আসছিল, যে একটা লোক ট্যানারিতে জব করে এবং রেগুলার চামড়া হ্যান্ডলিং করে। দেখা গেছে কিছু সে হঠাৎ করে তার শরীরে এক ধরনের ব্ল্যাক পাস্টিউল ডেভেলপ করেছে। ব্ল্যাক পাস্টিউল, ব্ল্যাক স্কার, তখন আপনাকে এটা ডায়াগনোজ করতে হবে অ্যানথ্রাক্স, ঠিক আছে? এখানে দেখেন, Bacillus anthracis is the first bacterial pathogen described by Koch and the model pathogen for Koch's postulate. It's a gram-positive organism with central spores. The spores can survive for years in soil. Infections commonly occur from contact with animals, particularly herbivores. The ease of production of Bacillus anthracis spores makes this infection a candidate for biological warfare or bioterrorism. ঠিক আছে, এটা একটা বায়োটেররিজম এর জীবন। আমরা কিউটেনিয়াস অ্যানথ্রাক্স, যেটা চামড়ার ট্যানারি থেকে হতে পারে, পরীক্ষা আসছিল, এটা আমরা একটু দেখতে পারি। The skin lesion is associated with occupational exposure to anthrax spores during occupational exposure, যে লেদার ট্যানারি থেকে বললাম, to anthrax during processing of hides and bony product. It accounts for the vast majority of clinical cases. এই তিনটা লাইন থেকে সিঙ্গেল বেস্ট পার্ট হয়, ঠিক আছে? যেটা আমি বললাম যে যারা লেদার কোম্পানিতে জব করে তাদের এই হাড্ডি চামড়া বেশি হ্যান্ডলিং করতে গিয়ে ওই কিউটেনিয়াস অ্যানথ্রাক্স হতে পারে। A single lesion develops as an irritable papule on an edematous hemorrhagic base. This progresses to deep black scar. Despite extensive edema, pain is infrequent. Okay. এছাড়াও গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনহেলেশন অ্যানথ্রাক্স হতে পারে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সাধারণত কন্টামিনেটেড মিট খেয়ে হতে পারে, and the cecums become infected, which produce nausea, vomiting, anorexia, and fever, followed in 2 to 3 days by severe abdominal pain and bloody diarrhea. Toxemia and death can develop rapidly thereafter. আর ইনহেলেশনাল অ্যানথ্রাক্স এটাই হচ্ছে মেইনলি বায়োটেররিজমে ইউজ করে, এবং মর্টালিটি রেট 50 থেকে 90%। এই হচ্ছে অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স থেকে আমাদের এই লাগবে যেটা ব্যাসিলাস অ্যানথ্রাসিস দিয়ে হয়। দিস ইজ gram-positive organisms. Now, আমাদের এই ব্যাকটেরিওলজির সবচেয়ে ভিআইপি টপিকস লেপ্রোসি আমাদের মোটামুটি পড়লে আর ক্ল্যামাইডিয়ার একটা চার্ট দেখলেই
আমাদের মোটামুটি ব্যাকটেরিওলজি শেষ হয়ে যাবে। লেপ্রোসি, দেখেন এটা আরেক নাম হচ্ছে হ্যানসেনস ডিজিজ। এটা থেকে পার্ট না, আমি পরীক্ষার আগে অবশ্যই লেপ্টোস্পাইর আর লেপ্রোসি এই দুটো জিনিস দেখে যেতে বলবো। লেপ্রোসিকে বলা হয় হ্যানসেনস ডিজিজ এবং ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ এফেক্টিং দি স্কিন এন্ড নার্ভস এন্ড কজড বাই মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, স্লো গ্রোয়িং মাইক্রোব্যাকটেরিয়াম দ্যাট ক্যানট বি কালচারড ইন ভিট্রো, তাহলে কালচার করা যায় না। The clinical manifestations are determined by the degree of the patient's cell-mediated immunity. Patient's cell-mediated immunity উপর কিন্তু clinical manifestations অনেকটা ডেভেলপ করে। দেখেন যার যত বেশি ইমিউনিটি, হাই লেভেলস অফ সিএমআই উইথ এলিমিনেশন অফ লেপ্রোসি ব্যাসিলারি প্রোডিউসেস টিউবারকুলোসিস লেপ্রোসি, তাহলে যার সেল-mediated ইমিউনিটি খুব ভালো আছে তাহলে তার হচ্ছে ব্যাসিলাই কম থাকবে, যেটাকে পসি ব্যাসিলাই বলবো আমরা, এবং এটার সাথে টিউবারকুলোসিস লেপ্রোসি একটা ইম্পর্টেন্ট ফিচার। তাহলে টিউবারকুলোসিস লেপ্রোসি is associated with cell-mediated immunity, whereas absent CMI results in lepromatous leprosy. কমপ্লিকেশন গুলো সাধারণত অ্যারেজ করে নার্ভ ড্যামেজ, ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশনস এন্ড ব্যাসিলারি ইনফিল্ট্রেশন থেকে। এবং যেসব পেশেন্ট এই লেপ্রোসি, কুষ্ঠ রোগ যেটাকে বলা হয়, লেপ্রোসিতে আক্রান্ত, তারা ফ্রিকুয়েন্টলি স্টিগম্যাটাইজড এন্ড ইউজিং দ্য ওয়ার্ড লেপার ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট। আমরা ইনকিউবেশন পিরিয়ড অনেক দিন, ইনকিউবেশন পিরিয়ড আমরা দেখব, ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 to 5 years ফর টিউবারকুলোসিস কেস, এর চেয়েও বেশি 8 to 12 years ফর লেপ্রোমেটাস কেস। লেপ্রোসি ইনসিডেন্স পিক at 10 to 14 years and is more common in males and in household contact of leprosy cases. আমাদের এই প্রথম লাইন, প্যাথোজেনের প্রথম লাইন থেকে 39 বিসিএস এর কোশ্চেনটা আসছিল, সিঙ্গেল বেস্ট মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি হ্যাজ ট্রপিজম ফর Schwann cells and skin macrophages। তাহলে এজন্যই সাধারণত এইসব পেশেন্টের আমরা অ্যানেস্থেটিক প্যাচ পাই, নার্ভের কোনো সেন্সেশন থাকে না এবং থিকেন নার্ভ পাই। তাহলে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি হ্যাজ ট্রপিজম ফর Schwann cells and skin macrophages. In tubercular leprosy, effective CMI controls bacillary multiplication, that is possibacillary and organized epithelial granule formation. এটা আমি কিন্তু উপরে একটু বলেছি যে সেল-mediated immunity যার বেশি তার অর্গানিজম কম, যেহেতু bacillary multiplication এই CMI কন্ট্রোল করে ফেলে। In lepromatous leprosy, there is abundant bacillary multiplications, that is multibacillary, that is in Schwann cells and perineurium. Between these two extremes is a continuum varying, এটি দরকার নাই। আমরা যদি পরের এইখানে একটু আমরা দেখি লেপ্রোসি, এই যে লেপ্রোমেটাস, টিউবারকুলার আর বর্ডারলাইন লেপ্রোমেটাস, বর্ডারলাইন টিউবারকুলার, চারটা ফর্ম এখানে দেখা আছে। কমপ্লিকেশনস অফ নার্ভ ড্যামেজ গুলো দেয়া আছে, অ্যানেস্থেসিয়া, ড্রাইনেস, প্যারালাইসিস, কনট্রাকচার, টিস্যু ডিস্ট্রাকশন, ব্যাসিলারি ইনভেশন, ইমিউনো কমপ্লেক্স, এগুলা মোটামুটি একটা গ্রাফ দেখিয়েছে যে সেল-mediated ইমিউনিটি এন্ড ব্যাসিলারি ইনডেক্স। যার যত বেশি সেল-mediated ইমিউনিটি হাই, তার ব্যাসিলারি ইনডেক্স তত কম, ঠিক আছে? ব্যাসিলারি ইনডেক্স তার তত বেশি 0। আচ্ছা, আমরা এইখানে একটু যদি দেখি, delayed hypersensitive reactions produce type 1 or reversal reactions, while immune complex contribute type 2, that is erythema-nodosum reactions. তাহলে এই যে delayed type 1 hypersensitivity reactions যেটা আমরা বলতেছি, delayed hypersensitivity reaction produces type 1 reaction, যেটা সাধারণত লেপ্রা রিঅ্যাকশন টাইপ 1 বলা হয়, যেহেতু সেল-mediated ইমিউনিটির সাথে এটা রিলেটেড। এটা হচ্ছে টিউবারকুলোসিসের পক্ষে যাবে, আর ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড এটা হবে লেপ্রোমেটাস লেপ্রোসি, এটা হবে টিউবারকুলোসিস লেপ্রোসি, ঠিক আছে? আমরা ছকে পাবো ক্লিনিক্যাল ফিচারে। যদি আমরা যাই ক্লিনিক্যাল ফিচার আমরা একটু দেখি প্রত্যেকটা জায়গায় কিভাবে ইনভলভমেন্ট হয়। স্কিন, the most common skin lesions are macule or plaque. টিউবারকুলার পেশেন্টস এর সাথে কম থাকে, হাইপোপিগমেন্টেড লেশনস গুলো কম থাকে। লেপ্রোমেটাসে প্যাপুলোনোডোসি or diffuse inflammation of the skin occur. প্রথম লেশন গুলো ইল ডিফাইন থাকে, গ্র্যাজুয়ালি স্কিন becomes infiltrated and thickened. ফেশিয়াল স্কিন থিকনিং লিডস টু ক্যারেক্টারিস্টিক লিউনাইন ফেসিং। যখন ফেশিয়াল স্কিনটা বেশি ইনভলভ হয়ে যায় তখন ক্যারেক্টারিস্টিক লিউনাইন ফেসিং, সিংহের মতো মুখ হয়ে যায়, সহজ কথা।
Number 2 দেখেন anesthesia in skin lesions, the small dermal, sensory and autonomic nerve fibers are damaged, causing localized sensory loss and loss of sweating. Anesthesia can occur in the distribution of damaged peripheral nerve. There is a global stocking paresthesia কিন্তু leptometritis leprosy খুব কমন। আচ্ছা, নার্ভ ড্যামেজ এটাই হচ্ছে পরীক্ষায় বেশি আসে যে কোন কোন নার্ভ সাধারণত ড্যামেজ হয়। পেরিফেরাল নার্ভ ট্রাঙ্ক মেইনলি সাইট অফ প্রেডিলেকশনস, এছাড়াও এইগুলো কি এক্সাম্পল গুলো আলনার নার্ভ, মিডিয়ান নার্ভ, রেডিয়াল নার্ভ, বোনস এর এগেইনস্টে কিন্তু দেয়া আছে, হ্যাঁ বোনস সহ করবেন। রেডিয়াল কিউটেনিয়াস নার্ভ, common peroneal nerve, posterior tibial nerve, sural nerve, facial nerve and great auricular nerve, এগুলো হচ্ছে most common sites of nerve damage, sites of predilections। আমি প্রত্যেকটা নার্ভই ভালো করে চেক করতে হবে এবং টেন্ডারনেসটা দেখতে হবে। বাট peripheral nerve involved, but central nervous system is, that is brain and spinal cord, is not affected। eye involvement এর মধ্যে দেখেন blindness হচ্ছে সবচেয়ে devastating complications। Cornea is the susceptible to trauma and ulcerations. Other features এর মধ্যে দেখেন nasal collapse occurs secondary to bacillary destruction of the nasal carriage. Diffuse infiltration of the testes causes testicular atrophy and the acute orchitis that occurs with type 2 reactions, the resulting agiospermia and hypogonadism. ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ক্লিনিক্যাল ফিচার্স। এখন আসলে এখানে মেইনলি কার্ডিনাল ফিচার্স দেয়া আছে। তাহলে স্কিন লেশনস টিপিক্যালি অ্যানেস্থেটিক অ্যাট টিউবারকুলার এন্ড অফ স্পেকট্রাম, থিক এন্ড পেরিফেরাল নার্ভ, অ্যাসিড ফেজ, ভিসেরাল লেফট অন স্কিন স্মিয়ার। এই তিনটা হচ্ছে কার্ডিনাল ফিচার্স। পার্ট 1 এ যেটা এর থেকে কোশ্চেন আসে যে এই চার্ট থেকে, আর এই দুইটা চার্ট পড়ে গেলে মাস্ট এটা কমন। আর লেপ্টোমেটাস, লেপ্রোসি ড্রাগস এর নামগুলো। ক্লিনিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লেপ্রোসি দেখেন, লেপ্টোমেটাস টিউবারকুলার একটা ক্লু শিখিয়ে দিই। টিউবারকুলারে সবসময় থাকবে early and marked, good, এই তিনটা শব্দ আপনি মনে রাখবেন। early, marked and good। এই তিনটা শব্দ আমরা পাবো হচ্ছে টিউবারকুলার লেপ্রোসির ক্ষেত্রে। আর লেপ্রোমেটাস লেপ্রোসিতে এই তিনটার উল্টা। তাহলে দেখেন স্কিন এন্ড নার্ভস, নাম্বার অফ ডিস্ট্রিবিউশন আমরা জানি লেপ্রোমেটাস হচ্ছে ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড, এটা হচ্ছে ফিউ অর অ্যাসিমেট্রিক্যাল, এটা হচ্ছে সিমেট্রিক্যাল। লেপ্রোমেটাস অলওয়েজ সিমেট্রিক্যাল। এই পায়ে হলো ওই পাও দেখবেন, এই পায়ের যে জায়গায় লেশন ওই পায়ের একই জায়গায় লেশন। আচ্ছা দেখেন ক্ল্যারিটি অফ মার্জিন পুর, এটা গুড। এলিভেশন অফ মার্জিন কমন, নেভার। ডার্ক স্কিন, মার্কড hyperpigmentation, surface dry, skeletal smooth shiny, central healing common, sweet and hairy growth impaired early, loss of sensation early and marked, nerve enlargement early and marked। যেহেতু এটার সেল মিনারেট ইমিউনিটি অনেক বেশি ইফেক্টিভ এবং বেশি অ্যাক্টিং এবং ইনট্যাক্ট, এই জন্য টিউবারকুলার লেপ্রোসিতে একদম পসিবেসেলারি বলা হয়। ব্যাকটেরিয়াল ডিজ 0, ন্যাচারাল হিস্ট্রি সেলফ ফিলিং, আদার টিস্যুস খুব কমই ধরে, বাট এইটাতে আই, টেস্টিস, বোন মাসল বেশি ধরে। এটা হচ্ছে রিঅ্যাকশনটা সেম। বাট আমি একটা জিনিস দেখিয়ে আপনি ইজিলি পরীক্ষার হলে যদি পার্থক্যটা কারেক্ট করতে পারেন, যদি একবার নাও মানে একবার পরে যে নাও মনে থাকে, তখন এই তিনটা গুড, মার্ক, আর্লি, কমন এই শব্দগুলো দিয়েও কিন্তু আপনি কারেকশন করে ফেলতে পারেন। আচ্ছা রিঅ্যাকশন যেটা বলবো, যে টাইপ 1 রিভার্সাল রিঅ্যাকশনস এন্ড টাইপ 2 রিঅ্যাকশন, যেটা হচ্ছে ইরেথিমোনোডোসাম লেপ্রোসাম। তাহলে লেপ্রোমেটাস লেপ্রোসি এটা হচ্ছে ইরেথিমোনোডোসাম লেপ্রোসাম টাইপ 2। আর টিউবারকুলার লেপ্রোসি যেটা আমরা বললাম যে সেল মিনারেট হাইপারসেনসিটিভিটি বা ডিলেড হাইপারসেনসিটিভিটি, হচ্ছে টাইপ 1। এইখানে ক্লিনিক্যাল ফিচারে খুব ইম্পর্টেন্ট পার্থক্য আছে, যেটা পরীক্ষার হলে অনেকেরই ভুল হয়। দেখেন পেইনফুল টেন্ডার নার্ভ দুইটাতেই পাওয়া যায়, বাট আই ফাইন্ডিংস গুলো দেখেন, আইরাইটিস, অর্কাইটিস, আই ফাইন্ডিংস, হ্যাঁ এটা কিন্তু লেপ্রোমেটাস লেপ্রোসির ফিচার্স। ঠিক আছে, পেইনফুল টেন্ডার নার্ভ, লস অফ ফাংশন, সোরেন স্কিন লেশন, নিউ স্কিন লেশনস এইগুলো। বাট এখানে দেখেন টেন্ডার পেপিউল ঠিক আছে, পেইনফুল এর সাথে মিল আছে। আইরাইটিস, অর্কাইটিস, মায়োসাইটিস, লিম্ফাডেনাইটিস এগুলো হচ্ছে কমন হচ্ছে টাইপ 2 তে। ম্যানেজমেন্ট টাইপ 1 যেটা, দ্যাট ইজ ডিলেড বা টিউবারকুলার, প্রেডনিজোলন, আর এটা হচ্ছে প্রেডনিজোলন, থ্যালিডোমাইড। এই ড্রাগস গুলো একটু মনে রাখতে হবে, ডোজ সহ করতে পারলে ভালো। আচ্ছা আমরা এখন যেটা দেখবো, এই যে ক্যারেক্টারিস্টিক লিওনাইন ইনফেসিস। বর্ডারলাইন কেসগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আসে না, দরকার নেই। যেগুলো এইগুলো
ডিটেইলস পড়তে চাইলে শেষ নেই, আমরা যখন আপনারা যখন ফেজে পড়বেন তখন একটু ডিটেইলস লাগবে, কিন্তু পার্ট 1 এর জন্য মোর দেন এনাফ এটা। আচ্ছা, এইখানে আমরা যদি দেখি বর্ডার লাইন আপাতত দরকার, এটা আমাদের লাগে, আপনাদের আসে না। এখানে চিকিৎসাটা পরীক্ষা আসেন, প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট, তাহলে এই হেডলাইন গুলো পড়লে হবে। প্রিন্সিপালস অফ লেপ্রোসি ট্রিটমেন্ট, স্টপ দ্য ইনফেকশন, ট্রিট ইনফেকশন, এডুকেট, প্রিভেন্ট ডিসএবিলিটি, সাপোর্ট। আচ্ছা, এইখানে দেখেন এইটা পরীক্ষা আসে যে ফলোইং আর দ্য অ্যান্টি-লেপ্রোসি এজেন্ট বা ফলোইং ড্রাগস আর used to treat leprosy। তাহলে এই পসিবেসিলের ক্ষেত্রে রিফাম্পিসিন ডেপসন 6 মাস, মাল্টিপেসিলের ক্ষেত্রে রিফাম্পিসিন ক্লোফাজিমিন ডেপসন 12 মাস, আর পসিবেসিলের সিঙ্গেল লেশন অফ ফ্লক্সাসিন চলে আসছে রিফাম্পিসিন মিনোসাইক্লিন সিঙ্গেল ডোজ। জাস্ট ডোজ সহ করতে পারেন, ডোজ ছাড়া ড্রাগের নামগুলোই সাধারণত আসে। সো এই হচ্ছে মোটামুটি লেপ্রোসি। এখন আমরা প্রগনোসিসের কয়েকটা লাইন দেখব। ভিসিজি ভ্যাকসিনেশনের সাথে লেপ্রোসি একটা যেহেতু মাইক্রোবিক্ট্রিয়াম দিয়ে হয়, একটু এই জিনিসগুলো দেখব। Prognosis থেকে দু একটা লাইন পড়ে থাকে। Untreated tuberculosis leprosy is a good prognosis. It may self-heal and peripheral nerve is limited, but lepromatous leprosy is a progressive condition. Untreated থাকলে morbidity, mortality অনেক বেশি। ঠিক আছে? After treatment, the majority of patients, especially those who have no nerve damage at the time of diagnosis, do well with resolution of the skin lesion. Our borderline patients are at risk of developing type 1 reaction, that is tuberculosis, but delayed hypersensitivity, which may result in devastating nerve damage. Prevention and control, এখানে BCG ভ্যাকসিনেশনের সাথে দেখি BCG vaccination has been shown to give good but variable protection against leprosy. Adding killed microbacterium leprosy to BCG does not enhance protection. তাহলে যদি আপনি BCG ভ্যাকসিনের সাথে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রোসি কিল্ড অর্গানিজম ঢুকায়ও দেন, কিন্তু প্রোটেকশন কিন্তু ইনহ্যান্স হবে না, বরঞ্চ BCG ভ্যাকসিনেশন দিলে একটা ভালো মোটামুটি প্রোটেকশন মোটামুটি চলেই আসে। ঠিক আছে, নাও রিকেটশিয়াল ইনফেকশন। রিকেটশিয়াল আমরা জানি যে একটা ইন্ট্রাসেলুলার গ্রাম নেগেটিভ অর্গানিজমস, তাই না? এইটুক জানলেই হবে। আর হোয়াট আর দ্য ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ রিকেটশিয়াল ইনফেকশনস, এইটুক জানলেই হবে। আমাদের রিকেটশিয়া থেকে আর তেমন কিছু জানা লাগবে না। রিকেটশিয়া ক্লামাইডিয়া থেকে জানতে হবে দে আর ইন্ট্রাসেলুলার এন্ড তাদের ডিজিজের নাম। রিকেটশিয়া দেখেন, রিকেটশিয়া ইন্ট্রাসেলুলার গ্রাম নেগেটিভ অর্গানিজমস, parasite the intestinal canal of arthropods. And infection of humans through the skin occurs from the excreta of arthropods, but the saliva of some biting vectors is infected. Okay, এদিকে তেমন কিছু লাগবে না, এইটা লাগবে। Features of rickettsial infection: spotted fever group, typhus, spotted এর মধ্যে রকি মাউন্টেন ফিভার অর্গানিজমের নাম শুনো, Boutonniere ফিভার এটার নাম, Severian tick typhus, Australian tick typhus, খালি নাম, এগুলো আসে না, তারপর নামগুলো একটু পড়ে রাখবেন, এইটুকু। ঠিক আছে, ক্লিনিক্যাল ডিজিজ কজ বাই বার্টনেলা, নামগুলো ডিজিজ আর অর্গানিজম গুলো। ঠিক আছে, এটুকু করতে পারেন। কিউ ফিভার কি দেওয়া হয়? রিকেটশিয়াল অর্গানিজম কক্সিলা বার্নিটি দিয়ে হয়। শেষ। ইনকিউবেশন পিরিয়ড 3 থেকে 4 সপ্তাহ। একটা জিনিস করতে পারেন, ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ কক্সিলা বার্নিটি ইজ অ্যান্টিজেনিক ভেরিয়েশন কল্ড, যেমন ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে অ্যান্টিজেনিক ড্রিফট এন্ড শিফট আছে, এখানেও দেখেন an important characteristics of coxiella burnitis is antigenic variation called phase variation due to a change of lipopolysaccharide. আচ্ছা, এদিকে এগুলো আসে না, দরকার নাই। এইটা থেকে কোশ্চেন আসে পার্ট 1 এ, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে পার্ট 1 এ মাস্ট একটা কোশ্চেন আসে। ক্লামাইডিয়া ট্র্যাকোমাটিস দিয়ে কি কি হয়, ক্লামাইডিয়া সিটোসি দিয়ে কি হয়, ক্লামাইডিয়া নিউমোনিয়া দিয়ে কি কি হয়। এই হচ্ছে মোটামুটি আমার সিস্টেমিক ব্যাকটেরিওলজি ফ্রম ডেভিডসন। যতটুকু আমি একটু বেশি বলেছি, এটুকু করলে আশা করি ইনশাল্লাহ ব্যাকটেরিওলজি থেকে কোনো কোশ্চেন আটকানোর কথা না। সো আমরা ইনশাল্লাহ নেক্সট আমাদের আরেকটা সেশন বাকি আছে, সেটা হচ্ছে প্যারাসাইটোলজি। সো এইটুকু পর্যন্ত আজকের সেশন। সবাই ভালো থাকবেন, বাসায় থাকেন, ঘরে থাকেন। আসসালামু আলাইকুম।